আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকের ক্লাসে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। তো তোমাদের আমরা বেশ কিছু ক্লাসের আয়োজন করতেছিলাম, তো আর তারই ধারাবাহিকতায় আজকের ক্লাস। আজকের ক্লাসটা আমাদের রসায়ন দ্বিতীয় পত্রের উপর হবে ইনশাল্লাহ। এবং এই ক্লাসটা শুরু করার আগে আমি যদি বলি যে তোমাদেরকে যে কেমিস্ট্রি বা রসায়ন যেটাই বলো, এই রসায়নের সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার কোনটা? যদি এরকম কোশ্চেন তোমাদের কাছে ছুড়ে দেই, আমি আশা করি হচ্ছে আনডাউটেডলি কোশ্চেনের অ্যান্সার আসবে যে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার যদি নাম আসে, একটা চ্যাপ্টারের নাম অবশ্যই অবশ্যই আসতে হবে, সেটা হচ্ছে জৈব রসায়ন। তো আজকের ক্লাসে আমরা চেষ্টা করবো এই জৈব রসায়ন নিয়ে। জৈব রসায়ন তো অনেক লম্বা একটা টপিক, অনেক বিশাল টপিক। তো এই জৈব রসায়নের ছোট একটা পোর্শন নিয়ে আমরা ইনশাল্লাহ আজকে কথা বলবো। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে আমরা কথা বলবো অ্যালকোহল, ইথার, অ্যামিন এবং অ্যালডিহাইড কিটোন নিয়ে। তো আশা করি এই টপিকগুলো থেকে মেডিকেলে কি ধরনের কোশ্চেন আসে বা কি আসতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাসটা আমরা শুরু করি। তো আমরা একদম বেসিক কিছু জিনিসপত্র নিয়ে আজকের ক্লাসটা শুরু করতে চাই। আমরা আজকে জৈব রসায়ন মাঝামাঝি বাট খুবই ইম্পর্টেন্ট কয়েকটা টপিক নিয়ে কথা বলবো ইনশাল্লাহ, যেখান থেকে বিগত বছরগুলোতে প্রচুর পরিমাণে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসছে। তো আমরা শুরু করি আসো। তো একটু খেয়াল করি ভাইয়া যে আমরা ওকে, আমরা একটু বেসিক লেভেল থেকে কিছু জিনিসপত্র শুরু করি। আমরা যদি বলি ভাইয়া যে আমরা এই যৌগটার নাম কি? সবাই জানি আমরা। বলো তো এই যৌগটার নাম কি? এই যৌগ আমাদের খুবই পরিচিত একটা যৌগ H2O, তাই না? আ আমরা জানি H2O হচ্ছে পানির অণু, তাই না? এই যে পানির অণু আছে ভাইয়া, এই পানির অণুর দেখো এই যে হাইড্রোজেনটা আছে, পানির অণুর ২ টা হাইড্রোজেন আছে। এই ২ টা হাইড্রোজেনের মধ্যে যদি আমরা একটা হাইড্রোজেন পরমাণুকে, তো এই হাইড্রোজেনটাকে যদি আমরা এরকম একটা অ্যালকাইল মূলক দ্বারা প্রতিস্থাপন করে দিই, পানির অণুর একটা হাইড্রোজেনকে যদি আমরা একটা অ্যালকাইল মূলক দ্বারা প্রতিস্থাপন করি, তাহলে আমরা যে যৌগটা পাই সেই যৌগটার নাম কি? সেই যৌগটার নাম আমরা বলবো হচ্ছে অ্যালকোহল, তাই না? কেন অ্যালকোহল বললাম? কারণ এইখানে তোমরা খেয়াল করলে দেখবা যে এখানে একটা হাইড্রোক্সিল মূলক আছে। তো আমরা এটা জানি যে যেগুলোতে হাইড্রোক্সিল মূলক আছে তারা অ্যালকোহল। এই যে অ্যালকোহল আছে, খেয়াল করো ভাইয়া, অ্যালকোহলের এই হাইড্রোজেনটাকে যদি আমরা আরেকটা অ্যালকাইল মূলক দ্বারা প্রতিস্থাপন করি, লাইক আমাদের যৌগটা যদি আমরা এভাবে লিখি যে দুই পাশে ২ টা অ্যালকাইল মূলক আমরা দিলাম, এই যৌগটার নাম কি হবে বলো তো ভাইয়া? এই যৌগটার নাম কি হবে? এই যৌগটার নাম হবে অ্যাকচুয়ালি হচ্ছে ইথার। তো আমরা এখানে দেখো যে ৩ টা যৌগ নিয়ে আমরা একটু ওভারঅল আলোচনা করতেছি। একটা হচ্ছে পানি। পানির একটা হাইড্রোজেনকে যদি আমরা একটা অ্যালকাইল মূলক দ্বারা প্রতিস্থাপন করি, তাহলে যেটা পাইলাম সেটা হচ্ছে অ্যালকোহল। এই অ্যালকোহলের হাইড্রোজেনটাকে যদি আমরা আরেকটা অ্যালকাইল মূলক দ্বারা প্রতিস্থাপন করি, যে যৌগটা পাওয়া যাবে সেটা হচ্ছে ইথার। আচ্ছা, এখন ভাইয়া আমরা বিভিন্ন মৌলের তড়িৎ ঋণাত্মকতার মান জানি। আমরা কেমিস্ট্রির ফার্স্ট পেপারে যে 3rd চ্যাপ্টারটা আছে সেখানে আমরা তড়িৎ ঋণাত্মকতা নিয়ে আলোচনা করছি। তো সেখানে আমরা জানি যে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা কত ভাইয়া? আমরা জানি অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 3.5। এবং যদি বলা হয় হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান কত, আমরা সেটাও এই মানগুলোও কিন্তু পরীক্ষায় আসে। হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 2.1। তাহলে আমরা যদি দেখি ভাইয়া এই অক্সিজেন এবং হাইড্রোজেন এই দুইটার মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যটা অ্যাকচুয়ালি কত? এই দুইটার মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য দাঁড়ায় হচ্ছে 1.4। সিমিলারলি আমরা যদি এইখানে আরেকটা OH বন্ধন আছে, তাহলে এইখানেও তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য হবে 1.4। এখন এটার আলোকে যদি আমরা বলি অ্যালকোহলের ক্ষেত্রে, তাহলে বিষয়টা কিরকম? অ্যালকোহলের অক্সিজেনের 3.5, হাইড্রোজেনের 2.1। তার মানে এই যে OH বন্ধন আছে এখানে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 1.4। কিন্তু ভাইয়া অক্সিজেনের সাথে অ্যালকাইল মূলক, মূলত এখানে অক্সিজেনের সাথে কোন পরমাণুটা যুক্ত আছে অ্যাকচুয়ালি? এখানে মূলত অ্যালকাইল মূলক বলতে এখানে মূলত যুক্ত আছে কোন পরমাণুটা? আমাদের পরমাণু অ্যাকচুয়ালি হচ্ছে কার্বন। সো আমরা জানি কার্বনের তড়িৎ ঋণাত্মকতা কত? কার্বনের তড়িৎ ঋণাত্মকতা কত অ্যাকচুয়ালি? সো তোমরা আমাকে একটু চ্যাট বক্সে জানাও যে কার্বনের তড়িৎ ঋণাত্মকতা কত?
আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা যাই হোক, আমাদের অক্সিজেনের 3.5 আর কার্বনের আমরা জানি কার্বনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে ভাইয়া 2.5। তাহলে দেখা যাচ্ছে যে এইখানে আমাদের পার্থক্য 2.5 3.5, এখানে আমরা দেখতে পাচ্ছি ডিফারেন্স দাঁড়ায় হচ্ছে 1। আচ্ছা, আবার আমরা যদি এই ইথারের মধ্যে দেখি, ইথারে এই যে এটা হচ্ছে অক্সিজেন, অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 3.5, আর আমাদের অ্যালকাইল মূলক মানে এখানে মূলত কার্বন পরমাণু আছে, তো এইখানে আবার 2.5। সো এখানে আমাদের দুইটার ক্ষেত্রে আমাদের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য দ্বারা অ্যাকচুয়ালি 1 করে। তো আমরা একটা কথা জানি যে কোনো একটা যৌগের মধ্যে দুইটা পরমাণুর মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যত বেশি হয় তার মধ্যে পোলারিটি তত বেশি হয়, এবং যে যৌগটা যত বেশি পোলার সেই যৌগটা তত বেশি পানিতে দ্রবণীয় হয়। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে পানির অণুর মধ্যে যেহেতু তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য সবচাইতে বেশি, এই জন্য আমরা যদি এই যৌগ তিনটাকে পোলারিটির ক্রম অনুযায়ী সাজাই, সবচেয়ে পোলার যৌগ হচ্ছে আমাদের পানি, যেহেতু এখানে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য সবচেয়ে বেশি। এরপরে সিরিয়াল আসে অ্যালকোহলের, তারপরে আসে ইথারের। তো এখান থেকে আমরা যদি কোশ্চেন করা হয় আমাদের যে অ্যালকোহল আর ইথারের মধ্যে কোনটা পানিতে দ্রবণীয় হবে আর কোনটা পানিতে অদ্রবণীয় হবে, আমাদের অ্যান্সার কি হবে? যেহেতু অ্যালকোহল আমরা দেখতেছি এখানে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য বেশি, এটা বেশি পোলার যৌগ, তার মানে অ্যালকোহলটা পানিতে দ্রবণীয় হবে, কিন্তু ইথার পানিতে দ্রবণীয় হবে না। আচ্ছা, এখন এই জিনিসগুলো দেখো, আমরা আমাদের প্রশ্নগুলো যেহেতু মেইন বই থেকে বেশি হয়, আমরা একটু মেইন বইটা একটু দেখার চেষ্টা করব। দেখো এখানে আমাদের অ্যালকোহলের মধ্যে এই যে পোলারিটি একটা ক্রম দেখাইছে, আমরা সেই ক্রমটা নিয়েই এতক্ষণ কথা বললাম যে পোলারিটি ক্রম অনুযায়ী অ্যাকচুয়ালি কিরকম দেখাবে, যে আমরা যেটা বললাম যে পানি, অ্যালকোহল এবং ইথারের মধ্যে পোলারিটির ক্রমটা দাঁড়ায় এরকম, যে পানি সবচেয়ে পোলার, দেন একটা অ্যালকোহল, এরপর ইথারের এক্সাম্পল বইয়ে দেওয়া আছে, এবং এইখানে বলা আছে যে অ্যালকোহল এবং অ্যামিন পানিতে দ্রবণীয় কিন্তু ইথার পানিতে অদ্রবণীয়। তো এই কথাগুলো আমরা মোটামুটি হচ্ছে জানি। এখন ভাই আমরা একটু আগে দেখে আসছি যে অ্যালকোহল অ্যাকচুয়ালি পানিতে দ্রবণীয়, তাই না? অ্যালকোহল কিভাবে বুঝছি একটা যৌগ? একটা যৌগে অ্যালকোহল বুঝছি আমরা তার কার্যকরীমূলক দেখে, তাই না? অ্যালকোহলের কার্যকরীমূলক কোনটা? অ্যালকোহলের কার্যকরীমূলক হচ্ছে OH। তো আমরা যদি তাহলে এরকম ভাবে দেই ভাইয়া, এই যৌগটার নাম কি হবে বলো তো? এরকম একটা যৌগ বেনজিন বলয় আছে, এই বেনজিন রিং এর মাথার উপর যদি আমরা OH দেই, এই যৌগটার নাম কি হবে? বেনজিন বলয়ের মাথার উপর যদি OH দেই, তাহলে এই যৌগটার নাম আমরা সবাই জানি যে এই যৌগটার নাম হয় ফেনল, তাই না? আচ্ছা, এখন অ্যালকোহলগুলার একটা সাধারণ ধর্ম বলো তো ভাই, অ্যালকোহল কি অম্লীয় না ক্ষারীয়? তোমরা আমাকে এইটা একটু জানাও যে অ্যালকোহল কি অম্লীয় নাকি ক্ষারীয়, কি মনে হয়? আচ্ছা, অ্যালকোহল কিন্তু অ্যাকচুয়ালি ভাইয়া অ্যালকোহল কিন্তু অম্লও না ক্ষারীয় না, একদম নিউট্রাল একটা যৌগ, একদম নিরপেক্ষ একটা যৌগ। এর মধ্যে তুমি লাল লিটমাস দাও কিংবা নীল লিটমাস দাও, কোনো ধরনের চেঞ্জ হবে না। তাহলে ফেনলও তো ভাইয়া OH মূলক আছে, তাই না? তার মানে ফেনলও তো কি হবে? অ্যালকোহলের মতন একদম নিরপেক্ষ হবে, তাই তো? এই OH দেখে কিন্তু পাজল হওয়া যাবে না ভাইয়া। যদিও হচ্ছে অ্যালকোহলে OH মূলক আছে, অ্যালকোহল লিটমাস নিরপেক্ষ, কিন্তু ফেনল কিন্তু ভাইয়া লিটমাস নিরপেক্ষ না। ফেনল কি হিসেবে কাজ করে? ফেনল একটা দুর্বল অ্যাসিড হিসেবে বা অম্ল হিসেবে কাজ করে। এবং আমরা সবাই জানি অ্যাসিড কি করে ভাইয়া? অ্যাসিডের একটা নরমাল টেন্ডেন্সি, আমরা বাচ্চা বয়স থেকে পড়ে আসতেছি যে অ্যাসিডের মধ্যে যদি আমরা নীল লিটমাস দেই, তাহলে আমাদের নীল লিটমাসটা কি হয়ে যাবে? লাল হয়ে যাবে। তো এই কথাটুকু মনে রাখতে হবে যে যদিও ফেনলে OH মূলক আছে, কিন্তু ফেনলের সাথে অ্যালকোহলের একটা তফাৎ কিন্তু আছে। অ্যালকোহল আমাদের নিউট্রাল, এটা হচ্ছে নিরপেক্ষ, কিন্তু ফেনল কি করে? ফেনল নীল লিটমাসকে লাল করে থাকে। তো এখানে আমাদের বইয়ের মধ্যে যদি খেয়াল করো ভাইয়া, আমাদের বইয়ের মধ্যে এখানে একটা সংজ্ঞা আছে, বলা হচ্ছে ফেনলের সংজ্ঞা। এই ফেনলের সংজ্ঞা থেকে তোমার একটা লাইন একটু মাথায় রাখা লাগবে, যে ফেনলের সংজ্ঞায় কি বলা হচ্ছে? যে অ্যালকোহলগুলা লিটমাস নিরপেক্ষ, অ্যালকোহলগুলা লিটমাস নিরপেক্ষ, কিন্তু ফেনল কি করতে পারে? ফেনল অম্ল হিসেবে কাজ করতে পারে। ফেনল অম্ল হিসেবে কাজ করে এবং নীল লিটমাসকে লাল করতে পারে। আমাদের এই চ্যাপ্টারের শেষের দিকে ফেনলের কথা আলাদাভাবে আছে, আমরা এখানে খুব বেশি সময় দেব না, কিছু বেসিক আলোচনা করে আমরা চলে আসি অ্যালকোহলের আসলে মূল আলোচনায় চলে আসি। এখন ভাই আমরা যদি একটু খেয়াল করি, খেয়াল করো যে আমাদের অ্যালকোহলে আমরা বললাম অ্যালকোহলে OH মূলক থাকবে, তাই না? এখন আমরা OH মূলকের উপর বেসিস করে আমরা অ্যালকোহলকে একটু ক্লাসিফাই করার চেষ্টা করব যে একটা অ্যালকোহলে কয়টা OH মূলক আছে।
এটার উপর বেসিস করে আমরা অ্যালকোহলকে মোটা দাগে দুইটা ভাগে ভাগ করতে পারি। যে অ্যালকোহলে ধরো OH মূলক কয়টা আছে এটার উপর বেসিস করে আমরা অ্যালকোহলকে মেইনলি দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে যদি দেখি আমরা কোনো একটা অ্যালকোহলের মধ্যে একটা OH মূলক আছে। একটা জিনিস থাকলে আমরা যে কোনো জিনিস যদি একটা থাকে আমরা একটা টার্ম অনেক বেশি ইউজ করি। আমরা একটা থাকলে আমরা বলি সেটাকে মোনো টার্মটা অনেক বেশি ইউজ করি। একটা OH মূলক যদি থাকে তখন সেই অ্যালকোহলটাকে আমরা বলি হচ্ছে মোনোহাইড্রিক অ্যালকোহল। তো একটা OH মূলক থাকলে আমরা সেটাকে বলি মোনোহাইড্রিক। আর যদি ভাইয়া একের অধিক ২ বা ততোধিক থাকে তখন সেই অ্যালকোহলটাকে আমরা বলি হচ্ছে পলিহাইড্রিক অ্যালকোহল। তুমি চাইলে এটাকে ফার্দার ক্লাসিফাই করতে পারো। যেমন হচ্ছে ভাইয়া ২টা OH মূলক যদি থাকে তুমি তাকে টাই বলতে পারো, ৩টা থাকলে ট্রাই বলতে পারো, ৪টা থাকলে টেট্রা, এরকম ভাগে ভাগ করতে পারো। বাট বেসিক্যালি অ্যালকোহল ২ প্রকার, একটা হচ্ছে মোনোহাইড্রিক আর একটা হচ্ছে পলিহাইড্রিক অ্যালকোহল। এখন ভাইয়া এটা যদি আমরা বুঝে থাকি তাহলে আমরা বলি তো যে এই অ্যালকোহলটা এটা কি মোনোহাইড্রিক নাকি পলিহাইড্রিক? এই একটা অ্যালকোহল আমরা লিখছি, এই অ্যালকোহলটা কি অ্যাকচুয়ালি মোনোহাইড্রিক অ্যালকোহল নাকি পলিহাইড্রিক অ্যালকোহল? একটু তোমরা জানাও যে এই অ্যালকোহলটাকে আমরা কি বলবো, এটা মোনোহাইড্রিক অর পলিহাইড্রিক? আচ্ছা, এইটা ক্লিয়ার কাট একটা মোনোহাইড্রিক অ্যালকোহল, তাই না? কারণ এইটার মধ্যে কি আছে ভাইয়া, এটার মধ্যে আমাদের দেখতে পাচ্ছি যে আমাদের একটা OH মূলক আছে। সো যে কোনো কিছুর মধ্যে যদি একটা OH মূলক থাকে তখন সেটাকে আমরা যেহেতু মোনোহাইড্রিক অ্যালকোহল বলি, তাহলে এখানে যেহেতু একটা OH মূলক আছে এটা মোনোহাইড্রিক অ্যালকোহল। এখন এখানে এই OH-টা হচ্ছে কার্যকরী মূলক ভাইয়া। কার্যকরী মূলকের ঠিক পাশের যে কার্বনটা আছে সেই কার্বনের একটা সুন্দর নাম আছে। সেই কার্বনটার নাম কি বলতো? কার্যকরী মূলকের ঠিক পাশের যে কার্বন আছে সেই কার্বনটার নাম হচ্ছে, আমরা সবাই জানি হচ্ছে আলফা কার্বন। এই আলফা কার্বনে কয়টা অ্যালকাইল মূলক আছে এটার উপর বেস করে আমরা অ্যালকোহলগুলো না শুধু অনেক জৈব যৌগকে 3টা বেসিক ক্যাটাগরিতে ভাগ করে থাকি। খেয়াল করো ভাইয়া, এখানে এই যে আলফা কার্বনে কয়টা অ্যালকাইল মূলক আছে এটার উপর বেসিস করে আমরা অ্যালকোহলকে 3টা ভাগে ভাগ করতে পারি, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, বা প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি। এরকম আমার আলফা কার্বনে যদি ভাইয়া একটা অ্যালকাইল মূলক থাকে তাহলে সেটাকে কয় ডিগ্রি বলবো? আমাদের আলফা কার্বনে যদি এরকম একটা অ্যালকাইল মূলক থাকে সেটাকে আমরা বলবো হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল। এখানে যদি খেয়াল করো একটা না থেকে ধরো আমি একটা হাইড্রোজেন কমায় 2টা অ্যালকাইল মূলক দিয়ে দিচ্ছি, তাহলে সেটা কয় ডিগ্রি হবে? তাহলে সেটা 1 ডিগ্রি না হয়ে যাবে হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল। এখানে যদি আমি সবগুলাই 3টা অ্যালকাইল মূলক দিয়ে দিতাম তখন সেটা কয় ডিগ্রি হতো? তখন আমাদের এই অ্যালকোহলটাকে আমরা 2 ডিগ্রিও বলতাম না, এটাকে বলতাম আমরা 3 ডিগ্রি। তার মানে আমরা যদি আমাদের বইয়ের ক্লাসিফিকেশনটা একটু দেখি ভাইয়া, দেখো আমাদের বইয়ের মধ্যে অ্যালকোহলের শ্রেণী বিভাগে বলা হচ্ছে যে OH মূলক কয়টা আছে এটার উপর বেস করে আমাদের অ্যালকোহল মূলত হচ্ছে কয় প্রকার? আমাদের অ্যালকোহল হাইড্রোক্সিল মূলকের উপর বেসিস করে 2 প্রকার। একটা হচ্ছে মোনোহাইড্রিক অ্যালকোহল আর একটা হচ্ছে পলিহাইড্রিক অ্যালকোহল। এবং এই যে মোনোহাইড্রিক অ্যালকোহল ভাইয়া সেটাকে দেখো আবার আমরা 3টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রাইমারি বা 1 ডিগ্রি, সেকেন্ডারি বা 2 ডিগ্রি এবং টারশিয়ারি বা 3 ডিগ্রি। এতটুকু আশা করি বুঝতে পারছি আমরা সবাই। এখন এটা বুঝলে আমাদের অ্যালকোহলের আরেকটা টাইপ যেটা আছে ভাইয়া পলিহাইড্রিক অ্যালকোহল, এই পলিহাইড্রিক অ্যালকোহলটা একটু দেখার চেষ্টা করো। পলিহাইড্রিক আমরা আগেই বলছি যে পলিহাইড্রিক অ্যালকোহলে একের অধিক OH মূলক থাকবে। তো এই যে 2টা থাকলে আমরা সেটাকে ডাইঅল বলতে পারি, 2টা থাকলে আমরা ডাইঅল বলতে পারি, অথবা এই যৌগটা 2টা কার্বনে আছে, 2টা কার্বনে 2টা OH মূলক আছে, এটা বেশি পরিচিত এরকম একটা নামে, গ্লাইকল নামে এটা বেশি পরিচিত। তো এই যৌগটা আমরা এটাকে কি বলি? ইথিলিন গ্লাইকল। 3টা OH মূলক থাকে ইউজুয়ালি গ্লিসারিনে, ঠিক আছে? একটু জাস্ট নরমালি একটু মাথায় রাখবা যে গ্লিসারিনে 3টা OH মূলক থাকে। এবং সরবিটল এই সরবিটলের মধ্যে টোটাল 6টা OH মূলক আছে। সরবিটল কি কাজে ব্যবহার করা হয়? তোমরা যখন কর্মমুখী রসায়ন পড়ছো বা পড়বা সেখানে দেখবা যে এটা হচ্ছে কি কৃত্রিম মিষ্টিকারক হিসেবে ব্যবহার করা হয় সরবিটল, যে বিভিন্ন বেকারি শিল্পে আর্টিফিশিয়াল সুইটনার্স হিসেবে এই সরবিটল ব্যবহার করা হয়। তবে আমাদের পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট যেটা ভাইয়া, যে পলিহাইড্রিক অ্যালকোহলের একটা ইউজ আমাদের খুবই ইম্পর্টেন্ট। সেটা কি? এই যে শীতের দিন চলে গেল, তাই না? শীত আসলেই আমাদের স্কিন ড্রাই হয়ে যায়, রাফ হয়ে যায়। এ থেকে বাঁচার জন্য আমরা নানা ধরনের ময়শ্চারাইজার, কোল্ড ক্রিম, কত কিছু হচ্ছে আমরা ব্যবহার করা শুরু করি। এই যে ভাইয়া যত ধরনের কোল্ড ক্রিম আছে, যত ধরনের ময়শ্চারাইজার আছে, এদের প্রত্যেকটা জিনিসের মধ্যে অ্যাকচুয়ালি হচ্ছে কি অ্যালকোহল ব্যবহার করা হয়। কোন অ্যালকোহল ব্যবহার করা হয়? পলিহাইড্রিক অ্যালকোহল।
এই লাইনটা একটু ভালো করে মনে রাখবা তোমরা যে পলিহাইড্রিক অ্যালকোহলগুলা কি করা হয়, এই অ্যালকোহলগুলা ময়েশ্চারাইজিং এজেন্ট হিসেবে বিভিন্ন ধরনের কোল্ড ক্রিম এবং আমাদের চোখের ড্রাইনেস দূর করার জন্য চোখের ড্রপে হচ্ছে কি করা হয়, ব্যবহার করা হয় এই পলিহাইড্রিক অ্যালকোহল। এই ইউজটা একটু ভালো করে মনে রাখবা। এখন আসলে অ্যালকোহলের সমানতা ভাইয়া, সমানতা থেকে আসলে সমানতা আমাদের জৈব রসায়নের প্রথম দিকের একটা টপিক। অ্যালকোহলের সমানতা থেকে আলাদা করে খুব বেশি কিছু পড়ার আসলে নাই। এখানে এতটুকু মনে রাখবো আমরা যে অ্যালকোহল কোন কোন সমানতা প্রদর্শন করে, কারণ খুব কমনলি যে প্রশ্নটা হয় যে অ্যালকোহল কোন সমানতা প্রদর্শন করে বা করে না, এই টাইপের প্রশ্ন। আর দুই একটা জিনিস একটু জানতে হবে, সেটা আমরা আগে কি জানবো, আগে জানবো হচ্ছে অ্যালকোহল কি কি সমানতা প্রদর্শন করে। তো এটাকে নরমালি অ্যালকোহল ৩টা সমাণু প্রদর্শন করে, নাম ৩টা মনে রাখবো। একটা হচ্ছে অবস্থান সমাণু, নাম্বার 1 অবস্থান সমাণু, ১ নম্বর অবস্থান সমাণু, ২ নম্বর হচ্ছে চেইন সমাণু, এবং আরেকটা সমাণু যেটা আছে সেটা হচ্ছে ভাইয়া যে কার্যকরীমূলক সমাণু। এই ৩টা কথা প্রথমে মনে রাখতে হবে। অনেকে এখানে হচ্ছে তোমার অবকাশ কথাটা দিয়ে মনে রাখে যে অ্যালকোহল অ্যাকচুয়ালি হচ্ছে ৩ ধরনের সমানতা প্রদর্শন করে। কি কি সমাণু? একটা হচ্ছে অবতে হচ্ছে অবস্থান সমাণু, তাতে হচ্ছে কার্যকরীমূলক সমাণু, এবং তালব্যশতে বলা হয় শিকল সমাণু। যে অ্যালকোহল এই ৩ ধরনের সমানতা সাধারণত প্রদর্শন করে থাকে, অবস্থান, কার্যকরীমূলক আর হচ্ছে শিকল সমাণু। এই ৩টা কেউ যদি এভাবে মনে রাখতে পারো, অথবা নরমালি মনে রাখা খুব ইজি, নরমালিও মনে রাখতে পারো, বাট মনে রাখতে হবে নাম ৩টা। এখন এর বাইরে আর কি কি মনে রাখতে হবে? আমরা যদি লাস্ট ওয়ান দিয়ে শুরু করি, কার্যকরীমূলক সমাণু। মনে রাখবা যে অ্যালকোহলের কার্যকরীমূলক সমাণুর নামটা তোমার এখানে মনে রাখতে হবে। মনে রাখতে হবে যে অ্যালকোহল এবং ইথার এরা একজন আরেকজনের কার্যকরীমূলক সমাণু। অ্যালকোহল আর ইথার পরস্পরের কার্যকরীমূলক সমাণু। সিমিলারলি আরেকটু মনে রাখবে যে অ্যালডিহাইড এবং কিটোন তারাও পরস্পরের কার্যকরীমূলক সমাণু। এই দুইটা কথা একটু তোমরা মাথায় রাখবা যে অ্যালকোহলের কার্যকরীমূলক সমাণু হচ্ছে ইথার, আর অ্যালডিহাইডের কার্যকরীমূলক সমাণু হচ্ছে কিটোন। এটা আমাদের এখান থেকে। এবং ২ নম্বরে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে ভাইয়া যে আমাদের চেইন বা শিকল সমানত। এখান থেকে একটা প্রশ্ন একবার পরীক্ষায় আসছিল, সেটা হচ্ছে এই যে যৌগটা আছে ভাইয়া, এই যৌগটা খেয়াল করো, আমাদের অপশন ২ নম্বর অপশনের যে যৌগটা আছে এই যৌগটা খেয়াল করো। এই যৌগটার কথা বলছে যে 2 মিথাইল বিউটানল 1, 2 মিথাইল বিউটানল 1। একবার পরীক্ষায় প্রশ্ন আসছিল যে নিচের কোন যৌগটা আলোক সমাণু, আলোক সক্রিয় সমাণু, বা নিচের কোন যৌগটা আলোক সক্রিয়। অপশনে এই অপশনটা ছিল, যেটা রাইট অ্যান্সার ছিল। তো আমরা আলোক সক্রিয় সমানতা যদিও আজকের আলোচনার টপিক না, একটা আলোক সক্রিয় যৌগের ইউজুয়ালি ৩টা বৈশিষ্ট্য থাকে। নাম্বার 1, সেই যৌগের মধ্যে একটা কাইরাল কার্বন থাকবে। ২ নম্বর কথা, এই যৌগগুলা একটা আরেকটার দর্পণ প্রতিবিম্ব হবে এবং তারা একে অপরের উপর অউপস্থাপনীয় হবে। তো সেকেন্ড ২টা আমাদের খুব বেশি লাগে না। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আলোক সক্রিয় যৌগের বৈশিষ্ট্য, যে এখানে অবশ্যই কাইরাল কার্বন বা অপ্রতিসম কার্বন থাকতে হবে। কাইরাল কার্বন কি? একটা কার্বনের আমরা জানি 4টা হাত আছে। এই 4টা হাতে যদি 4টা ভিন্ন পরমাণু, 4টা হাতে যদি 4টা ভিন্ন পরমাণু বা মূলক যুক্ত থাকে, তখন সেই কার্বনটাকে আমরা বলি হচ্ছে কাইরাল কার্বন। আমাদের পরীক্ষায় যদি কোনো প্রশ্ন আসে যে নিচের কোন যৌগটা আলোক সক্রিয়, আমরা সবার আগে দেখার চেষ্টা করব যে এই যৌগটার মধ্যে কাইরাল কার্বন আছে কিনা। কাইরাল কার্বন থাকলে যদি দেখি যে অন্য কোনোটার মধ্যে কাইরাল কার্বন নাই, তাহলে সেটাই আমাদের রাইট অ্যান্সার হিসেবে আমরা দাগায় দেব। ঠিক আছে? সো এই অপশনটা একবার এই যৌগটা ছিল যে 2 মিথাইল বিউটানল 1, এই যৌগটা একটা আলোক সক্রিয় যৌগ। তো আমাদের মোটামুটি হচ্ছে এতটুকুই আমরা হচ্ছে মাথায় রাখবো ভাইয়া সমানত থেকে। তো সমানত থেকে আমরা এতটুকুই মাথায় রাখবো। আমরা চলে আসবে অ্যালকোহলের আমাদের মেইন যে জায়গা, জৈব রসায়নে আমাদের মেইন যে জায়গায় ঝামেলা, সেটা হচ্ছে আমাদের হচ্ছে প্রস্তুতি নিয়ে। ঠিক আছে? যে জৈব রসায়নে এত প্রস্তুতি আছে ভাইয়া, যে অন্য কোনোটার মধ্যে কাইরাল। ওকে, তো সরি একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছিল। আচ্ছা,
তো আমরা আসি যে জৈব রসায়নের মধ্যে প্রস্তুতিগুলো অ্যাকচুয়ালি কিভাবে পড়বো ভাইয়া। তুমি যদি জৈব রসায়নের পরীক্ষার প্রশ্নগুলো দেখো, মেডিকেল অ্যাডমিশন টেস্টের পরীক্ষার প্রশ্নগুলো দেখো, তুমি দেখবা ভাইয়া প্রস্তুতি থেকে আসলে কি প্রশ্ন আসে, এখান থেকে কি মেকানিজম আসে আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষায়। তুমি দেখবা যে বিগত বছরগুলোর প্রশ্ন দেখো, তুমি সেখানে মেকানিজম রিলেটেড আসলে তেমন কোনো প্রশ্নই তুমি দেখবা না। তো এখান থেকে অ্যাকচুয়ালি কি পড়বো আমরা, তাহলে প্রস্তুতি কি সব বাদ দিয়ে দিব? ব্যাপারটা তাও না। আমরা দেখবা যে প্রশ্নগুলো কিভাবে আসে প্রস্তুতি থেকে, এখানে আসে যে এই বিক্রিয়ার নিচের কোনটি প্রস্তুত করা যায়, মানে আমাদের উৎপাদ কোনটা জানতে চায়। আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে এই বিক্রিয়ায় কোন প্রভাবক ব্যবহার করা হয়। আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে যে দুই একটা স্পেসিফিক বিক্রিয়ার হয়তো বা, যদিও তাপমাত্রার প্রশ্নটা খুবই কম আসে, আহ মাঝে মধ্যে কালে ভদ্রে দুই একটা তাপমাত্রা আসে, এবং হচ্ছে যেটা আসে সেটা হচ্ছে শনাক্তকারী বিক্রিয়াগুলো খুব বেশি আসে। তো আমরা যে কোনো প্রস্তুতির ক্ষেত্রে ভাই অ্যাকচুয়ালি কি পড়বো, আমরা মাথায় রাখবো, যে কোনো প্রস্তুতির ক্ষেত্রে আমরা মাথায় রাখবো যে এখানে অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের মেইন উৎপাদটা কোনটা, আমরা এটা শনাক্ত করতে কোন পরীক্ষা করি, এই বিক্রিয়ার প্রভাবক কোনটা, এবং দুই একটা বিক্রিয়া, নামীয় বিক্রিয়ার ক্ষেত্রে হয়তো বা আমরা স্পেসিফিক দুই একটা বিক্রিয়ার ক্ষেত্রে আমরা তাপমাত্রা এবং চাপও হচ্ছে কি আলাদা করে মনে রাখবো। ঠিক আছে? তো আসো আমরা একটু দেখার চেষ্টা করি প্রস্তুতিগুলো, একটু খেয়াল করি ভাইয়া, যে আমরা অ্যালকোহলের একদম সাধারণ প্রস্তুতিগুলা যদি খেয়াল করি, প্রথমে যেটা ভাইয়া সেটা হচ্ছে বলতো এই যৌগটার নাম কি? আমরা একটা যৌগের কথা যদি বলি RX, এই যৌগটার নাম কি ভাইয়া বলতো? এই যৌগটার নাম হচ্ছে, আমরা জানি যে এই যৌগটার নাম হচ্ছে অ্যালকাইল হ্যালাইড, তাই না? আচ্ছা, ভেরি গুড। এই অ্যালকাইল হ্যালাইডকে যদি আমরা ভাইয়া যদি সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইড এরকম কোনো একটা যৌগের জলীয় দ্রবণের সাথে বিক্রিয়া করাই, তাহলে কি হয় ভাইয়া? তাহলে খেয়াল করো যে এই জলীয় দ্রবণের সাথে যদি আমরা বিক্রিয়া করাই, তখন এই যে অ্যালকাইল হ্যালাইডের যে হ্যালোজেন আছে ভাইয়া, এই হ্যালোজেনটা সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইডের যে হাইড্রোক্সিল গ্রুপ আছে সেটা দ্বারা প্রতিস্থাপিত হবে। আলটিমেটলি এখানে তুমি যদি হ্যালোজেনের জায়গায় OH বসায় দাও, আমাদের যৌগটা হয়ে যাবে হচ্ছে অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকোহল। তো আমরা বলতে পারি যদি আমরা অ্যালকাইল হ্যালাইডকে সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ দ্বারা আদ্র বিশ্লেষণ করি, তখন অ্যালকোহল পাওয়া যাবে। আচ্ছা ভাইয়া, এই সেম রিঅ্যাকশনটা তোমরা বলো যে এই সেম রিঅ্যাকশনটা যদি আমরা অ্যালকাইল হ্যালাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ না নিয়ে যদি আমরা এখানে অ্যালকোহলীয় দ্রবণ নিতাম, তাহলে এখানে অ্যাকচুয়ালি কি তৈরি হতো? সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে যদি আমরা জলীয় দ্রবণ না নিয়ে এখানে যদি আমরা অ্যালকোহলীয় দ্রবণ নিতাম, তাহলে কি উৎপাদ হইতো আমাদের? ওকে, আমরা যদি ভাইয়া এখানে জলীয় দ্রবণ না নিয়ে, খেয়াল করো, আমরা যদি অ্যালকোহলীয় দ্রবণ নিতাম, তখন কিন্তু আর অ্যালকোহল তৈরি হতো না ভাইয়া। তখন কি তৈরি হইতো? তখন এখানে অপসারণ বিক্রিয়া হইতো, এবং অপসারণ বিক্রিয়া হয়ে আমাদের উৎপাদটা এখানে হয়ে যেত হচ্ছে অ্যালকিন। তো এখানে অ্যালকোহল তৈরির ক্ষেত্রে ভালো করে মাথায় রাখতে হবে যেটা, যে অবশ্যই আমাদের দ্রবণটা কি হইতে হবে? অ্যাকুয়াস হইতে হবে, অবশ্যই এটা জলীয় দ্রবণ হইতে হবে। তো আমরা এখান থেকে মেডিকেলে প্রশ্ন হয়েছিল ভাইয়া 23-24 সেশনেও। তো আমরা এই প্রস্তুতিটা একটু মাথায় রাখবো, যেটা আমরা বললাম যে আমরা জাস্ট এই বোল্ড করা এই অংশটুকু মাথায় রাখবো ভালো করে, যে আমরা যদি অ্যালকাইল হ্যালাইডকে আদ্র বিশ্লেষিত করি এবং কার উপস্থিতিতে, এখানে অবশ্যই সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ হইতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখন এখানে হ্যালোজেন অ্যালকেন গুলা যে আছে, এই হ্যালোজেন ও অ্যালকেন গুলার একটা সক্রিয়তার ক্রম দেওয়া আছে। এই ক্রমটা একটু মাথায় রাখতে হবে যে সক্রিয়তার ক্রম কিরকম। সবচেয়ে বেশি সক্রিয় হচ্ছে অ্যালকাইল আয়োডাইড, দেন পর্যায়ক্রমে অ্যালকাইল ব্রোমাইড, ক্লোরাইড। আচ্ছা, এইটা মূলত অ্যালকাইল এটা আয়োডাইড। কেন অ্যালকাইল আয়োডাইড, কেন অ্যালকাইল আয়োডাইড ব্রোমাইড অথবা ক্লোরাইডের চাইতে বেশি সক্রিয় একটু বুঝে যদি মাথায় রাখি ভাইয়া, এখানে দেখো আয়োডিনের আকারটা ছোট না বড়? আয়োডিনের আকারটা এখানে আমরা জানি অনেক বড়, তাই না? এখন আকার বড় হলে কি হয়? আকার বড় হলে দুইটা পরমাণুর মধ্যবর্তী দূরত্ব বৃদ্ধি পায়, এবং দূরত্ব যেখানে বেশি আকর্ষণ সেখানে কি কম। তো দেখা যাচ্ছে এই বন্ধনটা কম্পারেটিভলি একটা দুর্বল বন্ধন, খুব ইজিলি এই বন্ধনটা ভেঙে যায়। ভেঙে গেলে নতুন কেউ এসে এখানে আয়োডিনের জায়গায় যুক্ত হতে পারে। এই জন্য অ্যালকাইল আয়োডাইডটা ব্রোমাইড কিংবা ক্লোরাইডের চাইতে কি, আয়োডাইড কিংবা ব্রোমাইডের চাইতে বেশি শক্তিশালী। তো আমরা এই 1 নম্বর পয়েন্টে জাস্ট প্রথম দুইটা লাইন এবং হচ্ছে এই ক্রমটা একটু মাথায় রাখবো। আমরা নেক্সট প্রস্তুতি আসি ভাইয়া, আমরা চলে আসবো আমাদের 3 নম্বর প্রস্তুতি। 3 নম্বর প্রস্তুতিতে খেয়াল করো, বলা হচ্ছে কার্বনিল যৌগ থেকে অ্যালকোহল। আমরা ছোটবেলা থেকে একটা বিক্রিয়া, বিশেষ করে ক্লাস 9-10 থেকে একটা বিক্রিয়া পড়ে আসছি ভাইয়া। বিক্রিয়াটা এরকম একটা বিক্রিয়া পড়ছো কিনা বলো তো ভাইয়া? অ্যালকোহলকে যদি আমরা জারিত করি,
অ্যালকোহলকে জারিত করলে কি পাওয়া যায়? সবাই একটু আমাকে একটু জানাও তো ভাইয়া। যে আমরা যদি এরকম একটা অ্যালকোহল ধরো, যে এই অ্যালকোহলটাকে আমরা জারিত করলাম। অ্যালকোহলকে জারিত করলে কি পাওয়া যায়? আচ্ছা, অ্যালকোহলকে জারিত করলে কি পাওয়া যায়? অ্যালকোহলকে জারিত করলে তোমরা বলতেছো পাওয়া যায় হচ্ছে কি? অ্যালডিহাইড পাওয়া যায়, তাই না? আচ্ছা। আমরা ছোটবেলায় এরকম একটা বিক্রিয়া পড়ছি যে এরকম একটা অ্যালকোহল, এই অ্যালকোহলটাকে যদি আমরা কি করি? জারিত করি। জারিত করলে আমরা পাবো হচ্ছে অ্যালডিহাইড। যেই অ্যালডিহাইডকে যদি আমরা জারিত করি, অ্যালডিহাইডকে আবার জারিত করলে আমরা পাবো হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড বা জৈব অ্যাসিড যাই বলি। এখন এই কথাটা আসলে পুরোপুরি ঠিক না যে সব অ্যালকোহলকে জারিত করলেই অ্যালডিহাইড পাওয়া যাবে, ব্যাপারটা এরকম না। অ্যালডিহাইড পাওয়া যাবে, কখন পাওয়া যাবে ভাইয়া? যখন আমার অ্যালকোহলটা হবে 1 ডিগ্রি, যখন আমার অ্যালকোহলটা হবে 1 ডিগ্রি। তো আমরা মাথায় রাখবো ভাইয়া 1 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করলে কি পাওয়া যাবে? 1 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করলে পাওয়া যাবে অ্যালডিহাইড, যেটাকে ফার্দার জারিত করলে আমরা পাবো হচ্ছে কি? অ্যাসিড। তো 1 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করলে যদি অ্যালডিহাইড পাই ভাইয়া, তাহলে 2 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করলে কি পাবো? যেখানেই তুমি অ্যালডিহাইডের নাম পাবা সেখানেই দেখবা ভাইয়া কিটোনের কথা অটোমেটিক্যালি চলে আসবে। আমরা যদি 1 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করলে অ্যালডিহাইড পাই, তাহলে 2 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করলে কি পাওয়া যাবে? 2 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করলে পাওয়া যাবে হচ্ছে কিটোন। এটা যদি আমরা বুঝি ভাইয়া, এটা কিন্তু আমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছি। এটা যদি আমরা বুঝি তাহলে একটু উল্টোভাবে চিন্তা করি ভাইয়া। 1 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করলে যদি অ্যালডিহাইড পাওয়া যায়, তাহলে এই অ্যালডিহাইডটাকে যদি বিজারিত করি তাহলে কি পাওয়া যাবে? আমাদের 1 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করলে যদি হচ্ছে কি পাওয়া যায়? আমাদের 1 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করলে যদি আমরা পাই হচ্ছে অ্যালডিহাইড, তাহলে এই যে অ্যালডিহাইড আছে ভাইয়া, এই অ্যালডিহাইডকে যদি আমরা বিজারিত করি, এই অ্যালডিহাইডকে যদি আমরা বিজারিত করি তাহলে আমরা কি পাবো? 1 ডিগ্রি অ্যালকোহল পাবো। সিমিলারলি ভাইয়া অ্যালডিহাইডকে বিজারিত করলে যদি 1 ডিগ্রি অ্যালকোহল পাওয়া যায়, তাহলে কিটোনকে বিজারিত করলে কয় ডিগ্রি অ্যালকোহল পাওয়া যাবে? কিটোনকে যদি আমরা বিজারিত করি তাহলে কয় ডিগ্রি অ্যালকোহল পাবো? কিটোনকে বিজারিত করলে অবশ্যই কি আমরা এটাকে বিজারিত করলে আমরা যে অ্যালকোহলটা পাবো সেটা হবে 2 ডিগ্রি অ্যালকোহল। তো এই কথাটুকুই দেখো ভাই আমাদের বইয়ে 3 নম্বর প্রস্তুতিতে বলা আছে। 3 নম্বর প্রস্তুতিতে দেখো 2টা পয়েন্টে এটা আলোচনা করছে। নাম্বার 1 বলছে হচ্ছে অ্যালডিহাইড থেকে। অ্যালডিহাইডকে যখন আমরা বিজারিত করতেছি হাইড্রোজেন অথবা প্লাটিনাম এর উপস্থিতিতে, তখন যে অ্যালকোহলটা পাওয়া যাবে সেই অ্যালকোহলটা হবে হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল। সিমিলারলি কিটোন থেকে কিটোনকে যদি আমরা বিজারিত করি তাহলে যে অ্যালকোহলটা পাওয়া যায় সেটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল। এবং এক্ষেত্রে আমরা প্রভাবক হিসেবে কি ব্যবহার করি সেটা একটু মাথায় রাখবে তোমরা। আমরা প্রভাবক হিসেবে ব্যবহার করি শুষ্ক ইথক্সি ইথেন এবং লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এটা বিজারিত করতে ব্যবহার করা হয়। আচ্ছা, এখন ভাইয়া আমরা এই জিনিসটা যদি আবার একটু খেয়াল করি ভাইয়া, কার্বক্সিলিক অ্যাসিড থেকেও কিন্তু আমরা হচ্ছে কি অ্যালকোহল পেতে পারি। তাহলে কার্বক্সিলিক অ্যাসিড আমরা 1 ডিগ্রি অ্যালকোহলকে একবার জারিত করলে অ্যালডিহাইড পাই, যেটাকে আবার জারিত করলে অ্যাসিড পাই। তাহলে কার্বক্সিলিক অ্যাসিডটাকে যদি আমরা 2 বার বিজারিত করি তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা অ্যালকোহল পাবো, যে অ্যালকোহলটা হবে কয় ডিগ্রি? 1 ডিগ্রি। তো আমাদের নেক্সট প্রশ্নে যেটা দেখো যে আমাদের 4 নম্বর অপশনে যেটা আছে যে কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যালকোহল। এই কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যালকোহলের মধ্যে দেখো কার্বক্সিলিক অ্যাসিডকে যদি আমরা বিজারিত করি তাহলে এই ক্ষেত্রে যে অ্যালকোহলটা পাবো সেটা হবে হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল। তো এতটুকু সবার কাছে ক্লিয়ার ভাইয়া? ওকে। এখন আমরা তাহলে আমাদের নেক্সট প্রস্তুতিতে চলে আসি। 4 নম্বর পয়েন্টে যেটা আছে যে কার্বক্সিলিক অ্যাসিডের জাতক থেকেও আমরা অ্যালকোহল তৈরি করতে পারি। এখান থেকে একটু জাতকের নামগুলো তোমরা একটু দেখে রাখতে পারো। যে কার্বক্সিলিক অ্যাসিডের এখানে 3টা জাতকের কথা বলছে। নাম্বার 1 একটা বলছে অ্যাসাইল ক্লোরাইড বা অ্যাসিড ক্লোরাইড, 2 নম্বরে অ্যাস্টার, 3 নম্বর বলছে অ্যাসিড এনহাইড্রাইড। এই 3টা তো আছেই। কার্বক্সিলিক অ্যাসিডের আরেকটা জাতক আছে ভাইয়া, সেটার নামও একটু তোমরা মাথায় রাখবা। এটার সাথে যে অ্যাসিড অ্যামাইড বা অ্যামাইড মনে রাখতে পারো, ঠিক আছে? যে কার্বক্সিলিক অ্যাসিডের টোটাল এই 4টা জাতকের কথা আমরা মাথায় রাখবো। এই 3টা তো আছে, এর সাথে সাথে অ্যাসিড অ্যামাইডের কথা আমরা একটু মাথায় রাখবো। সো এই যে কার্বক্সিলিক অ্যাসিড থেকে যেরকম আমরা 1 ডিগ্রি অ্যালকোহল পাই, সিমিলারলি কার্বক্সিলিক অ্যাসিডের যে জাতকগুলো আছে জাতকগুলো থেকে আমরা সাধারণত 1 ডিগ্রি অ্যালকোহল পেয়ে থাকি। আচ্ছা, এবার চলে আসে আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া ভাইয়া, যেটা আমাদের বইয়ের 6 নম্বরে আছে যে গ্রিগনার্ড বিকারক থেকে আমরা কিভাবে অ্যালকোহল পেতে পারি ভাইয়া। গ্রিগনার্ড বিকারক জিনিসটা কি আমাকে একটু চ্যাট বক্সে জানাও তো ভাইয়া, যে গ্রিগনার্ড বিকারক অ্যাকচুয়ালি জিনিসটা কি। এই 6 নম্বর পয়েন্টটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসতে পারে।
যে গ্রিগনার্ড বিকারক জিনিসটা আমরা সবাই জানি। গ্রিগনার্ড বিকারক কি? অ্যালকাইল অথবা অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, অ্যালকাইল অথবা অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। ওকে, তোমরা অনেকে আরএমজিএক্স বলতেছো। তো আমরা যদি সিম্পলি আরএমজিএক্সটাকেই গ্রিগনার্ড বিকারক বলি, যদিও এটা অ্যালকাইল না, শুধু অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডও হইতে পারে। তো আমরা অ্যালকোহলের ক্ষেত্রে এই আমাদের অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডটা ইউজ করলাম। তো এই গ্রিগনার্ড সাহেব আসলে যদি এই বিকারকটা আবিষ্কার না করতো, জৈব যুগের পর হয়তো অনেকটা কমে যেত, কারণ অনেক অনেক জিনিস এই গ্রিগনার্ড বিকারক থেকে তৈরি করা যায়। তো গ্রিগনার্ড বিকারক থেকে ভাইয়া শুধু যে অ্যালকোহল তৈরি করা যায় ব্যাপারটা তা না, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি সব ধরনের অ্যালকোহল তৈরি করা যায়। আমরা জাস্ট 3টা কথা এখান থেকে মাথায় রাখবো, তাহলে আশা করি আমরা যে কোনো কোশ্চেনের অ্যান্সার করতে পারবো। ভাইয়া গ্রিগনার্ড বিকারক মনে রাখবা, গ্রিগনার্ড বিকারক একটা যৌগের সাথে যখন বিক্রিয়া করে, শুধুমাত্র সে পৃথিবীর শুধুমাত্র একটা যৌগের সাথে বিক্রিয়া করে 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করে, এই যৌগটার নাম হচ্ছে ফর্মালডিহাইড। খুব ভালো করে ভাইয়া এই কথাটা মনে রাখবো যে গ্রিগনার্ড বিকারক যখন ফর্মালডিহাইডের সাথে বিক্রিয়া করে, তখনই শুধুমাত্র যে যৌগটা তৈরি হবে সেই যৌগটা হবে হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল। এখন ফর্মালডিহাইড কি ধরনের যৌগ ভাইয়া? এখানে CHO আছে, তাই না? তার মানে ফর্মালডিহাইড একটা হচ্ছে কি অ্যালডিহাইড। ফর্মালডিহাইড বাদে ভাইয়া, ফর্মালডিহাইড বাদে আল্লাহর দুনিয়াতে যত অ্যালডিহাইড আছে, ফর্মালডিহাইড বাদে যে কোনো অ্যালডিহাইডের সাথে গ্রিগনার্ড বিকারককে বিক্রিয়া করাও, বিক্রিয়া করাইলে যে অ্যালকোহলটা পাওয়া যাবে সেই অ্যালকোহলটা হবে হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল। আর আমরা বলছি অ্যালডিহাইডের কথা বললেই কার কথা চলে আসবে ভাইয়া? অ্যালডিহাইডের কথা যেখানে আছে কিটোন অটোমেটিক্যালি সেখানে হাজির হবে। যে কোনো ধরনের কিটোনের সাথে যদি তুমি গ্রিগনার্ড বিকারকের বিক্রিয়া ঘটাও, যে কোনো ধরনের কিটোনের সাথে বিক্রিয়া করলে গ্রিগনার্ড বিকারক তৈরি করবে হচ্ছে 3 ডিগ্রি। এই 3টা কথা খুব ভালো করে মাথায় রাখতে হবে যে গ্রিগনার্ড বিকারক যখন ফর্মালডিহাইডের সাথে বিক্রিয়া করে তাহলে তৈরি হবে 1 ডিগ্রি অ্যালকোহল, যখন সে ফর্মালডিহাইড বাদে অন্য কোনো অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া করবে তখন তৈরি করবে 2 ডিগ্রি অ্যালকোহল, এবং যে কোনো কিটোনের সাথে বিক্রিয়ায় তৈরি হবে 3 ডিগ্রি অ্যালকোহল। এখন তাহলে আমি যদি তোমাকে প্রশ্নটা এইভাবে করি ভাইয়া, যে গ্রিগনার্ড বিকারক বিউটানলের সাথে বিক্রিয়া করে কয় ডিগ্রি অ্যালকোহল তৈরি করবে? অ্যান্সার কি হবে? গ্রিগনার্ড বিকারক বিউটানলের সাথে বিক্রিয়া করে কয় ডিগ্রি অ্যালকোহল তৈরি করবে? আচ্ছা, ঠিক আছে। তো বিউটানলের সাথে বিক্রিয়া করলে, যেহেতু বিউটানল একটা অ্যালডিহাইড, তাহলে সেক্ষেত্রে আমার অ্যালকোহল যেটা হবে সেটা হবে কি 2 ডিগ্রি অ্যালকোহল, তাই না? পরীক্ষায় এভাবে প্রশ্নগুলো আসতে পারে। তো আমাদের বইয়ে 6 নম্বরে এই কথাগুলাই বলা আছে। যেমন তুমি যদি 1 নম্বরে দেখো যে গ্রিগনার্ড বিকারক থেকে 1 ডিগ্রি অ্যালকোহল, সেখানে দেখবা যে যখন ফর্মালডিহাইডের সাথে সে বিক্রিয়া করে, ফর্মালডিহাইডের সাথে বিক্রিয়া করলে পাওয়া যায় হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল। 2 নম্বর পয়েন্টে যদি যাও সেক্ষেত্রে দেখবা যে গ্রিগনার্ড বিকারক যখন ফর্মালডিহাইড বাদে অন্য কোনো অ্যালডিহাইড, ফর্মালডিহাইড ছাড়া অন্য যে কোনো অ্যালডিহাইডের সাথে যখন বিক্রিয়া করে, তখন যে অ্যালকোহলটা পাওয়া যাবে সেটা হবে হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল। এবং গ্রিগনার্ড বিকারক ভাইয়া যদি কোনো এক ধরনের কিটোনের সাথে বিক্রিয়া করে, তখন এই নাম্বার 3 তে দেখো ভাইয়া যে গ্রিগনার্ড বিকারক কোনো কিটোনের সাথে যদি বিক্রিয়া করে, এখানে বলা হচ্ছে যে কোনো ধরনের কিটোনের সাথে যখন গ্রিগনার্ড বিকারক বিক্রিয়া করবে তখন যে অ্যালকোহল হবে সেটা হবে হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল। এই কথা 3টা খুব ভালো করে মনে রাখা লাগবে। এখন ভাইয়া এতক্ষণ তো গেল আমাদের সাধারণ প্রস্তুতি, এখন কিছু অসাধারণ ভিআইপি অ্যালকোহল আছে যাদের কথা আলাদাভাবে পড়তে হবে। এরকম অ্যালকোহলের মধ্যে 2টা অ্যালকোহল আছে খুবই ইম্পর্টেন্ট, একটা হচ্ছে মিথানল আর একটা হচ্ছে ইথানল। এটা হচ্ছে অ্যাজ এ হোল প্রস্তুতি। আমরা যদি এর পরে দেখি ভাইয়া, দেখবো আলাদা করে আমাদের বলা আছে হচ্ছে মিথানলের প্রস্তুতি। তো মিথানল প্রস্তুতির একদম প্রথমে যে কথাটা বলা আছে ভাইয়া, যে পৃথিবীতে যে পরিমাণ মিথানল তৈরি করা হয় তার 90% মিথানল তৈরি করা হয় একটা গ্যাস থেকে, যেই গ্যাসটার নাম কি ওয়াটার গ্যাস। এই ওয়াটার গ্যাসের সংকেতটা মেডিকেল ভর্তি পরীক্ষা আসে একটা কোশ্চেন, ঠিক আছে, যে ওয়াটার গ্যাসের সংকেত কি? তো ওয়াটার গ্যাসের সংকেত কি ভাইয়া? ওয়াটার গ্যাসের সংকেত আমরা সবাই জানি যে ওয়াটার গ্যাসের সংকেত হচ্ছে কি কার্বন মনোক্সাইডের সাথে এখনো কি থাকবে? হাইড্রোজেন থাকবে। বাট এইখানে এটাকে অনেক সময় একটু কনফিউজিং করে দেয়, অনেক সময় এরকম দিয়ে দেয় যে কার্বন মনোক্সাইড এর সাথে এখনো হাইড্রোজেন না দিয়ে হাইড্রোজেন দিয়ে দিচ্ছে হচ্ছে 3 অণু। কার্বন মনোক্সাইডের সাথে 3 অণু হাইড্রোজেন দিলে কিন্তু হচ্ছে ভাইয়া সেটার ওয়াটার গ্যাস থাকে না। এই গ্যাসটার নাম কি হয়ে যায়? এই গ্যাসটার নাম হয়ে যায় সংশ্লেষ গ্যাস। তো কার্বন মনোক্সাইডের সাথে এক অণু হাইড্রোজেন দিলে গ্যাসটার নাম হয় ওয়াটার গ্যাস, 3 অণু দিলে সংশ্লেষ গ্যাস। কাছাকাছি আরেকটা গ্যাস আছে যে 2 অণু কার্বন মনোক্সাইডের সাথে এক অণু নাইট্রোজেন যখন থাকে, এই গ্যাসটার নাম কি হবে? এই গ্যাসটাকে আমরা বলি হচ্ছে প্রোডিউসার গ্যাস। তো আমরা এই গ্যাসগুলোর নামও একটু মাথায় রাখবো, কারণ অপশনে
একটা প্রশ্ন আসলে দেখা যাচ্ছে বাকিগুলো অপশনে থাকে অটোমেটিক। তো কার্বন মনোক্সাইডের সাথে 1 অণু হাইড্রোজেন থাকলে আমরা ওয়াটার গ্যাস বলবো, 3 অণু হাইড্রোজেন দিলে সেটা হবে সংশ্লেষ গ্যাস, এবং যদি 2 অণু কার্বন মনোক্সাইডের সাথে 1 অণু নাইট্রোজেন থাকে তখন সেই গ্যাসটাকে আমরা বলবো হচ্ছে প্রোডিউসার গ্যাস। এবং এই প্রক্রিয়ায় যে ওয়াটার গ্যাসটা আমরা তৈরি করলাম তার মধ্যে যদি আমরা এক্সট্রা হাইড্রোজেন আমরা চালনা করি, এখানে প্রভাবকটা একটু দেখে রাখতে পারো চাইলে, যে ক্ষেত্রে জিঙ্ক অক্সাইড ক্রোমিয়াম অক্সাইড প্রভাবকের উপস্থিতিতে, জিঙ্ক অক্সাইড ক্রোমিয়াম অক্সাইড প্রভাবকের উপস্থিতিতে যদি হচ্ছে আমরা এই ওয়াটার গ্যাসটা চালনা করি, তখন এখান থেকে আলটিমেটলি হচ্ছে কি পাওয়া যাবে, তখন এখান থেকে আলটিমেটলি আমরা কি পাবো, আমরা মিথানল পাবো। এবং এই পদ্ধতিতে যে মিথানলটা তৈরি করা হয় সেই মিথানলটা প্রায় শতভাগের কাছাকাছি পিওর হয়, প্রায় 99% কি হয়, বিশুদ্ধ হয়। তো বাট এখান থেকে ওয়াটার গ্যাসের ব্যাপারটা বেশি ইম্পর্টেন্ট। নেক্সট যদি আমরা আসি ভাইয়া, যে আমাদের পরবর্তীতে যদি দেখা যায় যে মিথানলের পরে আছে দেখো ইথানল প্রস্তুতি। ইথানল প্রস্তুতি আমরা ছোটবেলা থেকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে পড়ে আসছি। আমরা বিভিন্ন জায়গায় ফার্মেন্টেশন বা গাজন প্রক্রিয়ায়, কেমিস্ট্রিতে হোক বায়োলজিতে হোক বিভিন্ন জায়গায় পড়ে আসছি। তো আমরা সবাই জানি মোটামুটি যে ইথানলকে আমরা তৈরি করি কোনো শর্করা বা কার্বোহাইড্রেট জাতীয় উপাদান থেকে ফার্মেন্টেশন বা গাজন প্রক্রিয়ায়। তো এখানে আমরা ভালো করে এই কথাটা মনে রাখবো যে ইথানল তৈরি করি যে প্রক্রিয়া আমরা, সেই প্রক্রিয়ার নাম হচ্ছে গাজন বা ফার্মেন্টেশন প্রক্রিয়া। এই প্রক্রিয়া আমরা কি করি, আমরা কার্বোহাইড্রেটের যে কোনো উৎস থেকে আমরা ইথানল তৈরি করে থাকি। তো কার্বোহাইড্রেটের উৎসগুলো আমরা সবাই মোটামুটি জানি যে চাল, আলু, গম, ভুট্টা, এরকম নানা জিনিস আছে। এগুলো থেকে আমাদের বইয়ে বলা হচ্ছে যে আমরা আলু থেকে কি বানাইতে পারি, আমরা আলু থেকে ইথানল তৈরি করতে পারি। তো আজকে আমরা শিখবো যে কিভাবে আলু থেকে ইথানল বানাইতে হয়, আমরা বানাবো, আবার কেউ খায়ও না, ঠিক আছে, বানানো পর্যন্ত, ঠিক আছে। কিভাবে বানাবো ভাইয়া, আমরা জাস্ট নর্মালি একটু শুনে রাখি যে আমরা শুরুতে আলু নিব, আলু নিয়ে আলুটাকে উত্তপ্ত করবো, তাপ দিব প্রায় 140 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। যখন আমরা আলুকে উত্তপ্ত করি তখন সেখান থেকে একটা জিনিস তৈরি হয়, যেই জিনিসটাকে আমরা বলি হচ্ছে যখন আমরা আলুটাকে উত্তপ্ত করব তখন আমরা যে জিনিসটা পাবো সেটাকে আমরা বলি যে একটা পর্যায়ে এসে আমরা আলুকে তাপ দিলে আলুটা কি হবে ভাই, সিদ্ধ হবে, ভর্তা হবে, তাই না? তো আমাদের রেস্টুরেন্টগুলোতে যেরকম আলু ভর্তাকে ম্যাশড পটেটোর নামে একটু মডিফাই করে খাওয়াচ্ছে, সিমিলারলি আলুকে যখন আমরা উত্তপ্ত করতেছি এইটা একটা পর্যায়ে এসে কিসে পরিণত হয়, মন্ড বা ম্যাশে কনভার্ট হয়। তো এই যে যখন ম্যাশে কনভার্ট হলো ভাইয়া, তখন এটার মধ্যে আমরা একটা জিনিস যোগ করি, একটা জিনিস অ্যাড করে দেই। আমরা কি অ্যাড করি ভাইয়া, আমরা যে জিনিসটা অ্যাড করি সেটা হচ্ছে মল্ট গুঁড়া অ্যাড করি। এই যে মল্ট যে জিনিসটা আমরা অ্যাড করলাম ভাইয়া, এই মল্ট থেকে একটা এনজাইম আসবে। বলো তো ভাইয়া মল্ট থেকে কোন এনজাইম আসে? পরীক্ষায় দেখবা যে মল্ট থেকে কোন এনজাইম আসে, আসলে আমরা জানি এনজাইমের কি নামের সাথে এনজাইমের মিল থাকে, তো মল্ট থেকে এজ লাগাই দেই, মল্টেজ, তাই না? এবং পরীক্ষায় দেখা যায় যে আসলে অপশন কতে মল্টেজ বসে থাকে, অনেক সময় এরকমও হয়। তো মল্ট থেকে ভাইয়া মল্টেজ এনজাইম কিন্তু আসে না, এইটা ভুল করা যাবে না। মল্ট থেকে যে এনজাইমটা আসে সেই এনজাইমটার নাম হচ্ছে ডায়াস্টেজ এনজাইম। এটা ভালো করে মাথায় রাখতে হবে যে মল্ট থেকে যে এনজাইমটা আসে সেই এনজাইমটার নাম কি, সেই এনজাইমটার নাম হচ্ছে ডায়াস্টেজ এনজাইম। এখন এই যে ডায়াস্টেজ এনজাইম ভাইয়া, এটা কি করে, আমাদের আলুর মধ্যে স্টার্চ থাকে, এই স্টার্চকে ডায়াস্টেজ এনজাইম মল্টোজে পরিণত করে। এই প্রশ্নটা ভাইয়া ডেন্টালে একবার আসছিল, দেখো এটা একটু মাথায় রাখবো আমরা, এই বিক্রিয়াটা জাস্ট তোমরা একটু মনে রাখলেই হবে যে আমাদের আলুর মধ্যে যে স্টার্চ আছে এই স্টার্চটাকে মল্টের মধ্যে যে ডায়াস্টেজ এনজাইম আছে এই ডায়াস্টেজ এনজাইমটা কিসে, এই স্টার্চটাকে ডায়াস্টেজ এনজাইম মল্টোজে কনভার্ট করে। যখন মল্টোজ তৈরি হয়ে গেল ভাইয়া, ঠিক সেই অবস্থায় মল্টোজ যখন তৈরি হয়ে গেল তখন আমরা এর মধ্যে যোগ করি হচ্ছে ইস্ট। ইস্টের 3টা বিখ্যাত এনজাইম আছে, আমরা মোটামুটি সবাই জানি ইস্টের এনজাইমগুলোকে আমরা অনেকে জামাই বলে ডাকি। যে ইস্টের 3টা মেইন এনজাইম, একটা হচ্ছে জাইমেজ এনজাইম, তারপর হচ্ছে মল্টেজ এনজাইম বা ম্যালটেজ এনজাইম যাই বলো, আরেকটা এনজাইম আছে যেটার নাম হচ্ছে ইনভার্টেজ এনজাইম। ইস্টের মেইন এনজাইম হচ্ছে এই 3টা, মল্টেজ, জাইমেজ এবং ইনভার্টেজ। এই যে 3টা এনজাইম, এই মল্টোজের উপর এবার কাজ করবে হচ্ছে ইস্ট থেকে বের হওয়া 2টা এনজাইম। কি এনজাইম, আমরা যদি এই বিক্রিয়াটা একটু খেয়াল করি ভাইয়া, এখানে এই রিঅ্যাকশনটা যদি একটু খেয়াল করো তাহলে দেখো যে আমাদের অলরেডি আমরা মল্টোজ তৈরি করছি, তাই না? এই যে মল্টোজ, এই মল্টোজের উপর কাজ করবে ইস্ট থেকে তৈরি হয় বা ইস্ট থেকে নিঃসৃত হওয়া ম্যালটেজ এনজাইম। এই ম্যালটেজ এনজাইম কি করবে, ম্যালটেজ এনজাইম মল্টোজকে গ্লুকোজে পরিণত করবে।
ফাইনালি যে গ্লুকোজটা তৈরি হইলো এই গ্লুকোজের উপর কাজ করে ইস্টেরই আরেকটা এনজাইম, তার নাম হচ্ছে জাইমেজ এনজাইম। জাইমেজ এনজাইমটা গ্লুকোজকে ইথানলে পরিণত করে। তো আমরা এনজাইম তিনটার নাম খুব ভালো করে পড়বো, যে আমাদের স্টার্চকে মল্টোজে পরিণত করে ডায়াস্টেজ এনজাইম, মল্টোজকে গ্লুকোজে পরিণত করে ম্যালটেজ বা মল্টেজ এনজাইম, এবং গ্লুকোজকে ইথানলে পরিণত করে জাইমেজ এনজাইম। এখন এই প্রক্রিয়ায় যে ইথানলটা আমরা পাই সেটাকে আলটিমেটলি পিউরিফাই করতে করতে এরকম একটা কম্বিনেশন তৈরি করা হয় যেখানে ভাইয়া ইথানল থাকে 95.6%। এই যে 95.6% ইথানল এবং তার সাথে 4.4% পানি থাকে, এই মিশ্রণটা খুবই পপুলার একটা মিশ্রণ ভাইয়া। 95.6% ইথানল এবং 4.4% পানির যে মিশ্রণ, এই মিশ্রণটাকে আমরা বলি হচ্ছে রেকটিফাইড স্পিরিট। তো ভালো করে মনে রাখতে হবে ভাইয়া যে রেকটিফাইড স্পিরিটের আসলে সংযুক্তিটা, যেখানে ইথানল থাকে 95.6%। এখন ভাইয়া যদি এরকম আসে যে ইথানল ধরো এখানে 95.6% নাই, যদি এরকম হয় যে কোনো একটা ইথানল বা অ্যালকোহল যদি 100% অথবা 100-এর কাছাকাছি যদি থাকে, কোনো একটা অ্যালকোহল যদি 100% বা তার কাছাকাছি বিশুদ্ধ হয়, তখন সেই অ্যালকোহলটা আমরা কি নামে রাখি? মনে রাখবা, সেই অ্যালকোহলটাকে আমরা বলি হচ্ছে পরম অ্যালকোহল। 100 না থেকে অনেক সময় যে লাইফ বয় যেরকম বলে 99.99%, সিমিলারলি এখানে 100 না থেকে 99.5% এরকম থাকতে পারে। তো তুমি মনে রাখার সুবিধার্থে মনে রাখবা 100% বা তার কাছাকাছি, যেমন এইখানে যেরকম আছে। এই প্রশ্নটা ডেন্টালে একবার আসছিল যে পরম অ্যালকোহল বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? 99.5% বিশুদ্ধ অ্যালকোহলের নাম হচ্ছে পরম অ্যালকোহল। এখন ভাইয়া আমরা একটু খেয়াল করি যে আমরা ইথানল প্রস্তুতি গেলাম, এখানে একটা বক্স আছে দেখো। এই বক্সগুলা আসলে আমরা যখন ইন্টারমিডিয়েটে থাকি এগুলাতে গুরুত্ব দিই না, বাট এইখান থেকে কিন্তু প্রশ্ন আসে ভাইয়া। দেখো আমাদের যে রেকটিফাইড স্পিরিট ছিল, এইটার মধ্যে যদি আমরা 5 থেকে 10% মিথানল যোগ করে দিই, ইথানলের জায়গায় যদি আমরা কি যোগ করি, 5 থেকে 10% মিথানল যোগ করে দিই, তখন অ্যালকোহলটার নাম চেঞ্জ হয়ে যায়। যেহেতু আমরা মিথানল যোগ করলাম ভাইয়া, এই জন্য নাম হয়ে যাবে কি মেথিলেটেড স্পিরিট। তো মেথিলেটেড স্পিরিট কি আলাদা করে কিছু না, যে তুমি যদি রেকটিফাইড স্পিরিটের মধ্যে 5 থেকে 10% কি যোগ করে দাও, রেকটিফাইড স্পিরিটের মধ্যে যদি আমরা 5 থেকে 10% মিথানল যোগ করে দেই, তখন যে অ্যালকোহলটা পাওয়া যায় তার নাম হয়ে যায় মেথিলেটেড স্পিরিট, অথবা এটাকে আরেকটা নামে ডাকা হয়, সেটাকে বলা হয় ডিন্যাচার্ড অ্যালকোহল। এটা ইউজুয়ালি আমরা দুইটা নামে বাজারে পেয়ে থাকি ভাইয়া। কি কি? একটা হচ্ছে মিনারেল ন্যাপথা স্পিরিট, আরেকটা হচ্ছে বাণিজ্যিক মেথিলেটেড স্পিরিট। এই যে মিনারেল ন্যাপথা স্পিরিট এবং বাণিজ্যিক মেথিলেটেড স্পিরিট দিয়ে আমরা যে মেথিলেটেড স্পিরিট তৈরি করলাম, এটা কি কাজে ব্যবহার করা হয়, এই ব্যবহারটা মনে রাখবা। এটা মূলত আমরা এই যে আসবাবপত্র, বিশেষ করে কাঠের জিনিসপত্র বার্নিশ করতে ব্যবহার করা হয়। এই যে মেথিলেটেড স্পিরিট কি করা হয়, মেথিলেটেড স্পিরিট মূলত হচ্ছে কি বার্নিশের কাজে ব্যবহার করা হয়। তো এটার পরে দেখো ভাইয়া, এটার পরে আমাদের একটা জিনিস আছে যেটা হচ্ছে বলা হচ্ছে পাওয়ার অ্যালকোহল। এখান থেকে ডেন্টাল একবার কোশ্চেন আসছে, এইটা একটু ভালো করে দেখবো ভাইয়া। পাওয়ার মানে কি শক্তি, তাই না? তো যেই অ্যালকোহলটা শক্তির উৎস হিসেবে কাজ করবে, তো শক্তির উৎস হিসেবে কাজ করবে কার শক্তির উৎস? মূলত পাওয়ার অ্যালকোহল যেটা, সেটা হচ্ছে কি আমাদের যে মোটর গাড়ি আছে, এই মোটর গাড়ি জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। তো পাওয়ার অ্যালকোহলটা কি করা হয়? পাওয়ার গাড়ি অ্যালকোহলটা মূলত মোটর গাড়ি জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। পরীক্ষায় প্রশ্ন আসছিল ইথানলের সাথে কোন যৌগ মিশিয়ে পাওয়ার অ্যালকোহল তৈরি করা যায়। তো আমরা এখানে দেখব দুইটা যৌগ। ইথানলের সাথে যখন আমরা বেনজিন অথবা পেট্রোল, বেনজিন এবং পেট্রোল মিশিয়ে আমরা যে পাওয়ার অ্যালকোহলটা তৈরি করি, সেটা কি করা হয়? সেটা আমাদের মোটর গাড়ি জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। আরেকটা অ্যালকোহল আছে যেটার নাম হচ্ছে প্রুফ স্পিরিট। তো প্রুফ স্পিরিট জিনিসটা কি? প্রুফ স্পিরিটের সংযুক্তিটা তোমরা একটু মাথায় রাখবা, যেখানে অ্যালকোহল থাকে হচ্ছে 57.1 ভাগ, বাকি 42.9% থাকে হচ্ছে পানি। এবং যখন আমরা বিদেশ থেকে কোনো একটা অ্যালকোহল আমদানি করি, তখন সেই অ্যালকোহলটা কতটুকু শক্তিশালী সেটা জানার জন্য আমরা কি করি? এই প্রুফ স্পিরিটের সাথে কম্পেয়ার করি, যে এটা কি এটার চেয়ে বেশি নাকি কম। তো আমরা প্রুফ স্পিরিটের শক্তিমাত্রাকে 0 ডিগ্রি ধরে, প্রুফ স্পিরিটের ইউজটা কি? প্রুফ মানে প্রমাণ করা। সো আমরা একটা অ্যালকোহলের শক্তিমাত্রা প্রমাণ করতে যে অ্যালকোহল ইউজ করব সেটা হচ্ছে প্রুফ স্পিরিট। সো আমরা প্রুফ স্পিরিটের শক্তিমাত্রাকে 0 ডিগ্রি ধরে অন্যান্য অ্যালকোহলের শক্তি কি করে থাকি? নির্ণয় করে থাকি, যে এটা কি এটার চেয়ে বেশি স্ট্রং নাকি কম স্ট্রং। এবং আরেকটা জায়গা যেটা, সেটা হচ্ছে ভাইয়া আমাদের লাস্টে একদম আছে যেটা উড স্পিরিট। উড স্পিরিট মূলত নাম থেকেই বোঝা যায় যে আমরা
সবাই জানি উড মানে হচ্ছে কাঠ। তো আমরা যদি কাঠকে পাতিত করি, কাঠকে পাতিত করলে একটা অ্যাসিড পাওয়া যায়, যে অ্যাসিডটার নাম তোমরা একটু মনে রাখতে পারো, যে কাঠকে পাতিত করলে পাওয়া যায় পাইরোলিগনাস অ্যাসিড। এইটা থেকে আমরা আলটিমেটলি হচ্ছে তৈরি করে থাকি। এবং এইখানে যে উড স্পিরিটটা পাওয়া যায় সেখানে দেখো ভাইয়া, এতক্ষণ যতগুলো যৌগ আমরা পড়ছি, মেথিলেটেড স্পিরিট বলো, পাওয়ার অ্যালকোহল বলো, প্রুফ স্পিরিট বলো, সবার মধ্যে ম্যাক্সিমামই ছিল কিন্তু কি, সবার মধ্যে ম্যাক্সিমাম ছিল ইথানল। বাট এই যৌগটা যদি তুমি দেখো, যে এই যৌগটার মধ্যে প্রায় 98% মিথানল থাকে, 98% মিথানল, এবং 1 to 2% কি থাকে, অ্যাসিটন থাকে। এটার স্ফুটনাঙ্কটা একটু দেখে রাখবে, এটার স্ফুটনাঙ্ক হচ্ছে 65°C। হ্যাঁ, বলতে পারবা মিথানলের স্ফুটনাঙ্ক কত? মিথানলের স্ফুটনাঙ্ক কত? এটা মনে থাকলে একটু চ্যাট বক্সে জানাও তো, যে আমাদের মিথানলের স্ফুটনাঙ্ক কত। ওকে, এই মিথানলের স্ফুটনাঙ্কও কিন্তু ভাইয়া 65°C। এই জন্য যেহেতু এখানে প্রায় 98% কি থাকে, এখানে যেহেতু 98% মিথানল আছে, এই জন্য উড স্পিরিট এবং মিথানলের স্ফুটনাঙ্কটা কি অলমোস্ট সেম। এখন আসে অ্যালকোহলের শনাক্তকারী বিক্রিয়া। অ্যালকোহলের শনাক্তকারী বিক্রিয়া থেকে আলাদা করে খুব বেশি কিছু পড়ার নাই। এখানে পরীক্ষা দুইটার কথা মনে রাখবা। নাম্বার 1, যে কি মনে রাখবো আমরা? নাম্বার 1 হচ্ছে অ্যালকোহল ধাতব সোডিয়ামের সাথে বিক্রিয়া করে ভাইয়া। বিক্রিয়া করে অনেক কিছু তৈরি করে, বাট আমরা এখানে মনে রাখবো খালি একটা গ্যাসের কথা, যে অ্যালকোহল সোডিয়াম ধাতুর সাথে বিক্রিয়া করে এবং বিক্রিয়া করে এখানে কি হাইড্রোজেন গ্যাস তৈরি করে। 2 নম্বর কথা, 2 নম্বরটা যেটা আছে, যে PCl5 পরীক্ষা, যে অ্যালকোহল PCl5 এর সাথে বিক্রিয়া করে এবং বিক্রিয়া করে আমরা এখানে ভালো করে মনে রাখবো একটা অ্যাসিডের কথা। এটা মূলত হাইড্রোক্লোরিক অ্যাসিড, এখানে গ্যাসীয় ফর্মে বাষ্পাকারে নির্গত হয়। তো আমরা পরীক্ষা থেকে অ্যালকোহলের শনাক্তকরণ থেকে দুইটা কথা মনে রাখবো। নাম্বার 1, যে অ্যালকোহল সোডিয়াম ধাতুর সাথে বিক্রিয়া করে এবং হাইড্রোজেন গ্যাস তৈরি করে। 2 নম্বর, অ্যালকোহল PCl5 এর সাথে বিক্রিয়া করে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করে থাকে। এখন আলাদা করে প্রস্তুতি যদি দেখো, যে মিথানল শনাক্তকরণের কথা বলা আছে, যে আমাদের যে মিথানল শনাক্তকরণ, এই মিথানল শনাক্ত করতে আমরা একটা অ্যাসিড ব্যবহার করি। অ্যাসিডটার নাম মনে রাখবো হ্যাঁ, যে মিথানল শনাক্ত করতে আমরা যেই অ্যাসিডটা ব্যবহার করি, অ্যাসিডটার নাম হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড। একটা নামীয় বিক্রিয়ার মাধ্যমে আমরা স্যালিসাইলিক অ্যাসিড তৈরি করে থাকি। বলতে পারবা কোন বিক্রিয়া আমরা ইউজুয়ালি স্যালিসাইলিক অ্যাসিড তৈরি করি? একজন বিজ্ঞানীর নামে একটা বিক্রিয়া আছে, এই কথাটা একটু মনে রাখতে পারো ভাইয়া, যে আমরা কোব বিক্রিয়া বা কোব স্মিথ বিক্রিয়া নামক একটা বিক্রিয়া আছে, যেই বিক্রিয়া আমরা স্যালিসাইলিক অ্যাসিড তৈরি করে থাকি। ঠিক আছে, এই স্যালিসাইলিক অ্যাসিডটা মিথানল শনাক্তকরণে ব্যবহার করা হয়। এটা প্যারাসিটামল তৈরিতে হচ্ছে কি এইটার একটা রোল আছে। ঠিক আছে, তো আমরা মনে রাখবো মিথানল শনাক্তকরণে আমরা স্যালিসাইলিক অ্যাসিড ব্যবহার করে থাকি। দেন আসো ইথানল শনাক্তকরণ। এই পরীক্ষাটার নাম বেশ গুরুত্বপূর্ণ ভাইয়া, পরীক্ষাটার নাম মনে রাখবা, যে ইথানল শনাক্ত করতে আমরা যেই পরীক্ষাটা করি সেই পরীক্ষাটার নাম হচ্ছে আয়োডোফর্ম পরীক্ষা। ইথানল শনাক্ত করতে আমরা যে পরীক্ষা করি সেই পরীক্ষার নাম আয়োডোফর্ম পরীক্ষা, এবং এই আয়োডোফর্মের সুন্দর একটা কালার আছে, এই কালারটার কথা মনে রাখবা, যে আয়োডোফর্মের রংটা হচ্ছে কি হলুদ। এখন তারপরে যে কথাটা চলে আসে, যে আয়োডোফর্ম বা হ্যালোফর্ম বিক্রিয়ার শর্ত, যে কারা অ্যাকচুয়ালি আয়োডোফর্ম বিক্রিয়া দিবে। এখানে যদি আমরা খেয়াল করো, এখানে বলা হচ্ছে যে যে সকল যৌগের মধ্যে সাধারণত মিথাইল কার্বনিল মূলক বা CH3CO মূলক, যে সকল যৌগের মধ্যে সাধারণত মিথাইল কার্বনিল মূলক থাকে, ইউজুয়ালি তারা কি করে হ্যালোফর্ম বিক্রিয়া দেয়, সাধারণত তারা দেয়। এতটুকু কথা একটু মাথায় রাখবে। এতটুকু কথা মাথায় রেখে আমরা একটু নেক্সট পেজে যদি আসো, দেখো একটু আগে বলছে যে মিথাইল কার্বনিল মূলক থাকলে সাধারণত তারা কি করে হ্যালোফর্ম বিক্রিয়া দেয়। বাট তুমি যদি এই থার্ড পয়েন্টটা খেয়াল করো, যে এইখানে দেখবা বলা আছে যে মিথাইল কার্বনিল মূলক থাকলেই যে হ্যালোফর্ম বিক্রিয়া দিবে, সাধারণত দেয়, বাট থাকলেই যে দিবে এইরকম কোনো নিশ্চয়তা আসলে নাই। তো একটু আগে বলছে দিবে, এখন আবার বলতেছে নিশ্চয়তা নাই। এখানে 3টা যৌগের কথা তারা আলাদাভাবে বলছে। দেখো, একটা হচ্ছে অ্যাসিটাইল ক্লোরাইড, একটা হচ্ছে অ্যাসিড অ্যামাইড, আর একটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। এই যৌগ 3টা যদি তুমি খেয়াল করো ভাইয়া, এই যৌগ 3টার মধ্যে দেখো এখানেও মিথাইল কার্বনিল মূলক আছে, CH3CO মূলক আছে। এটার মধ্যে দেখো এখানেও CH3CO মূলক আছে, এবং অ্যাসিটিক অ্যাসিডে যদি দেখো এইখানেও CH3CO মূলক আছে। তার মানে এই 3টা যৌগের প্রত্যেকটার মধ্যে কি আমাদের মিথাইল কার্বনিল মূলক আছে, কিন্তু তারপরেও তারা কি করে না, হ্যালোফর্ম বিক্রিয়া দেয় না। এই 3টা এক্সেপশনাল কেস মনে রাখতে হবে ভাইয়া, যে সবাই দিবে কিন্তু এই 3টা যৌগ বাদে বাকি যারা আছে মাত্র তারা কি করবে, হ্যালোফর্ম বিক্রিয়া দিবে। তো CH3CO এই বা মিথাইল কার্বনিল মূলক থাকলেও অ্যাসিটাইল ক্লোরাইড, অ্যাসিড অ্যামাইড এবং অ্যাসিটিক অ্যাসিড, এই যৌগগুলা
হ্যালোফর্ম বিক্রিয়া দেয় না। লাস্ট অফ অল আমরা অ্যালকোহল থেকে যে জায়গাটা পড়বো একটু, সেটা হচ্ছে যে আমরা কিভাবে প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি অ্যালকোহলকে পার্থক্য করব। তো এক্ষেত্রে আমরা একটা বিকারক ব্যবহার করি, খুবই পপুলার বিকারক। সেই বিকারকটার নাম হচ্ছে লুকাস বিকারক। তো এই লুকাস বিকারকের সাহায্যে আমরা 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহলকে পার্থক্য করতে পারি। এখন কথা হচ্ছে লুকাস বিকারক জিনিসটা কি ভাইয়া? লুকাস বিকারক কি জিনিস? লুকাস বিকারক মূলত হচ্ছে ভাইয়া অনাদ্র জিঙ্ক ক্লোরাইড। লুকাস বিকারক হচ্ছে আমাদের অনাদ্র জিঙ্ক ক্লোরাইড, অনাদ্র জিঙ্ক ক্লোরাইড এবং তার সাথে যদি আমরা গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড মিক্স করি, অনাদ্র জিঙ্ক ক্লোরাইড এবং গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের যে মিক্সচার, সেই জিনিসটাকে আমরা বলি হচ্ছে লুকাস বিকারক। এখান থেকে তোমরা এই অনাদ্র কথাটা এবং হচ্ছে গাঢ় কথাটা ভালো করে মনে রাখবে, মাঝে মধ্যে পরীক্ষা এগুলা নিয়েও ঝামেলা করে। তো অনাদ্র জিঙ্ক ক্লোরাইড এবং গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের যে মিশ্রণ, সেই মিশ্রণটাকে আমরা বলি হচ্ছে লুকাস বিকারক। কিভাবে লুকাস বিকারক দ্বারা আমরা আলাদা করব? আমরা যদি কোনো একটা অ্যালকোহলের মধ্যে লুকাস বিকারক যোগ করার পরে যদি দেখি দেয়ার সাথে সাথে অধক্ষেপ পড়তেছে, লুকাস বিকারক দেয়ার সাথে সাথে যদি সাদা অধক্ষেপ পড়ে, তাহলে বুঝতে হবে আমার অ্যালকোহলটা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল। যদি দেখি অধক্ষেপ পড়ে ভাইয়া, কিন্তু একটু সময় নেয়, 5 থেকে 10 মিনিট পরে অধক্ষেপ পড়ে, তখন আমরা সেটাকে বলবো হচ্ছে আমার অ্যালকোহলটা কয় ডিগ্রি? 2 ডিগ্রি। আর যদি দেখি বিক্রিয়াই করে না, এরকম কন্ডিশনে আমরা শিওর হব যে আমার অ্যালকোহলটা হচ্ছে 1 ডিগ্রি। তো লুকাস বিকারকের সাথে 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 অধক্ষেপ দিবে 3 ডিগ্রি, 2 ডিগ্রি অ্যালকোহল 5 থেকে 10 মিনিট পর অধক্ষেপ দিবে, এবং 1 ডিগ্রি অ্যালকোহল কক্ষ তাপমাত্রায় সাধারণত কি করে না? বিক্রিয়াই করে না। এই 3টা কথা মনে রাখতে হবে। যেমন দেখো বলা হচ্ছে যে এই যে লুকাস বিকারক 3 ডিগ্রি অ্যালকোহলের সাথে, এই যে আমাদের যে 3 ডিগ্রি অ্যালকোহল আছে, 3 ডিগ্রি অ্যালকোহলের সাথে কি করে? দেয়া মাত্রই কি করে? যোগ করার সাথে সাথেই সাদা অধক্ষেপ পড়ে। 2 ডিগ্রি অ্যালকোহলের সাথে অধক্ষেপ পড়বে, বাট 5 থেকে 10 মিনিট পরে, এবং 1 ডিগ্রি অ্যালকোহলের সাথে ইউজুয়ালি হচ্ছে কি কোনো ধরনের অধক্ষেপ দেয় না। তো আমাদের অ্যালকোহল মোটামুটি এতটুকুই ভাইয়া। অ্যালকোহলটা আমরা মোটামুটি বুঝতে পারছি কিনা একটু জানো তো ভাইয়া চ্যাট বক্সে। যে কারো কোনো প্রশ্ন থাকলে সেটাও জানাইতে পারো, যে অ্যালকোহলের আহ, আমাদের হচ্ছে কারো কোনো কোশ্চেন আছে কিনা অ্যালকোহলটা বুঝতে পারছি কিনা আমরা। ওকে, আশা করি অ্যালকোহল ক্লিয়ার সবার কাছে। তাহলে অ্যালকোহলটা যদি আমরা ক্লিয়ার হয়ে থাকে, তাহলে বলতো ভাই আমরা একটা কথা বলছিলাম, আহ, আমরা একটা কথা বলছিলাম যে হচ্ছে আচ্ছা, আয়োডোফর্ম বিক্রিয়াটা একটু, আয়োডোফর্ম বিক্রিয়াটা খেয়াল করো। আমরা ইথানল শনাক্ত করতে একটা পরীক্ষা করি, সেই পরীক্ষাটার নাম হচ্ছে আয়োডোফর্ম পরীক্ষা, ঠিক আছে? তো এখান থেকে তোমরা আলাদা করে আয়োডোফর্ম বিক্রিয়া থেকে খুব বেশি কিছু এখানে পড়ার নাই। আয়োডোফর্ম জিনিসটা কি অ্যাকচুয়ালি ভাইয়া, আহ, এই যে আয়োডোফর্ম পরীক্ষা, আয়োডোফর্ম পরীক্ষা মূলত হচ্ছে কি আমরা ইথানলের সাথে যখন হচ্ছে আয়োডিন এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করাই, এইরকম একটা যৌগ তৈরি হয়। মূলত এই যৌগটা মনে রাখবা, খেয়াল করো যে আমাদের এই যে এটা হচ্ছে মিথেন, তাই না? এই মিথেনের 4টা হাইড্রোজেনের মধ্যে 3টা হাইড্রোজেনকে যদি আমরা 3টা হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপন করে দিই, এই যৌগটাকে আমরা বলি হ্যালোফর্ম। এই যৌগটাকে আমরা বলি হ্যালোফর্ম। এই হ্যালোফর্মের মধ্যে ভাইয়া যদি তুমি এখানে হ্যালোজেনের জায়গায় ক্লোরিন বসায় দাও, নাম হয়ে যাবে ক্লোরোফর্ম। ব্রোমিন যদি বসাও, ব্রোমোফর্ম। যদি আয়োডিন বসায় দাও এরকম CHI3, তখন এই যৌগটাকে আমরা বলি হচ্ছে আয়োডোফর্ম। এই আয়োডোফর্ম বিক্রিয়া দ্বারা আমরা সাধারণত কি করে থাকি? আমরা আয়োডোফর্ম বিক্রিয়া দ্বারা ইথানল শনাক্ত করে থাকি, এবং এই আয়োডোফর্মের একটা কালার আছে হলুদ কালার। এবং এই আয়োডোফর্ম বিক্রিয়া যে শুধু ইথানল দেয় ব্যাপারটা তা না, সাধারণত মিথাইল কার্বনিল মূলক বা CH3CO মূলক, এই মিথাইল কার্বনিল যুক্ত যে সকল যৌগ আছে তারাও সাধারণত কি করে? আয়োডোফর্ম বিক্রিয়া দেয়। তো কিন্তু এক্সেপশনাল কয়েকটা কেস আছে, যেমন হচ্ছে আমাদের অ্যাসিড অ্যামাইড, অ্যাসিডিক অ্যাসিড, ঠিক আছে, অ্যাসিটাইল ক্লোরাইড, এই যৌগগুলোর মধ্যে কি এই যে মিথাইল কার্বনিল মূলক থাকা সত্ত্বেও তারা কি করে না? হ্যালোফর্ম বিক্রিয়া দেয় না। ওইটা একটু আলাদা করে তোমরা একটু মাথায় রাখবা। আচ্ছা, তো তোমরা আমাকে একটু জানাও তো যে ভাইয়া, যে আমরা বলছিলাম অ্যালকোহলের একটা কার্যকরীমূলক সমাণু আছে, অ্যালকোহলের কার্যকরীমূলক সমাণু কোনটা? অ্যালকোহলের কার্যকরীমূলক সমাণু কোনটা? ওকে, তোমরা বলতেছো যে অ্যালকোহলের কার্যকরীমূলক সমাণু হচ্ছে ইথার, তাই না ভাইয়া?
তো আমরা এখন অ্যালকোহলের পরে একটু আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ ইথার নিয়ে, ঠিক আছে? তো ইথারের ব্যাপারটা কি অ্যাকচুয়ালি যদি আমরা দেখি যে ইথার আমরা জানি যে এরকম একটা যৌগ, এটা হচ্ছে ইথার। অক্সিজেন তার দুই পাশে যদি দুইটা অ্যালকাইল মূলক থাকে তখন সেটাকে আমরা বলতেছি হচ্ছে ইথার। এখন বলতো ভাইয়া জৈব যৌগে যদি আমি কার্যকরী মূলক বা কোথাও যে একক বন্ধন যদি দেখি, জৈব যৌগে যদি আমি একক বন্ধন দেখি, সিঙ্গেল বন্ড থাকলে সেখানে কোন সংকরায়ন ঘটে? সিঙ্গেল বন্ড থাকলে সেখানে কোন সংকরায়ন ঘটে? আমরা জানি যে যদি সিঙ্গেল বন্ড বা একক বন্ধন থাকলে, এটা আমরা জানি যে যদি একক বন্ধন দেখি কোথাও, একক বন্ধন থাকলে সেখানে ঘটে হচ্ছে sp3 সংকরণ। যদি আমরা কোথাও দেখি ডাবল বন্ড আছে সেখানে ঘটে হচ্ছে কি sp2, এবং যদি দেখি কোথাও ত্রিবন্ধন আছে তখন সেখানে কোন সংকরায়ন ঘটে? sp সংকরায়ন ঘটে। তো এটা আমরা জানি। এখন যদি আমি তাহলে বলি ভাইয়া এখানে অক্সিজেনে কোন সংকরায়ন ঘটে? ইথারের যে অক্সিজেন আছে সেখানে কোন সংকরায়ন ঘটে যদি প্রশ্ন করা হয় তাহলে অ্যান্সার কি হবে? এখানে দেখো ভাইয়া যে এখানে অক্সিজেনের দুই পাশে দুইটা বন্ড, বাট এগুলা কিন্তু সিঙ্গেল বন্ড, একক বন্ধন। তো মনে রাখবা ইথারের অক্সিজেন যে আছে সেই অক্সিজেনের সংকরায়ন যদি বলা হয় এখানে সংকরায়ন হয় কোনটা? ইথারের অক্সিজেনও sp3 সংকরায়ন হয়। এবং আমরা সবাই জানি sp3 সংকর অরবিটালে বন্ধন কোণের মান কত ভাইয়া? sp3 সংকর অরবিটালে আমরা জানি বন্ধন কোণের মান হয় 109.5 ডিগ্রি, তো 109 ডিগ্রি 28 মিনিট। এখানেও বন্ধন কোণের মানটা অলমোস্ট কাছাকাছি, সামান্য একটু ভেরিয়েশন হয়। এখানে বন্ধন কোণের মান হয় ভাইয়া 110 ডিগ্রি। এই কথাটুকু একটু মনে রাখতে হবে যে আমরা যদি বইয়ের মধ্যে দেখি ভাইয়া যে আমাদের যে ইথারের টপিকসটা আছে, দেখো ইথারের মধ্যে ইথারের গঠন বলে যে প্যারাটা আছে এর একদম প্রথম লাইনেই বলা হচ্ছে ইথারের অক্সিজেন পরমাণুতে sp3 সংকরণ ঘটে এবং এক্ষেত্রে বন্ধন কোণের মানটা হয় প্রায় 110 ডিগ্রি। এবং আমরা বলছিলাম ভাইয়া অ্যালকোহল এবং ইথার এরা পরস্পরের সমানু, তাই না? তুমি একটা বিক্রিয়া আছে এই পৃষ্ঠায়, এই বিক্রিয়াটা একটু দেখো। এই বিক্রিয়াটা আমরা অ্যালকোহল শনাক্তকরণের সময় বলছিলাম যে অ্যালকোহল PCl5 এর সাথে বিক্রিয়া করে, বিক্রিয়া করে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করে। তুমি দেখো এখানে দুইটা বিক্রিয়া আছে, একটা বলছে PCl5 এর সাথে ডাইইথাইল ইথারের বিক্রিয়া, আরেকটা বলা আছে PCl5 সহ অ্যালকোহলের বিক্রিয়া। দেখো অ্যালকোহল এবং ইথার এরা দুইজনই PCl5 এর সাথে বিক্রিয়া করে, এবং তুমি যদি বিক্রিয়ার উৎপাদগুলো খেয়াল করো দেখো অলমোস্ট কাছাকাছি, সিমিলার, প্রায় সেম সেম বাট ডিফারেন্ট। কোন জায়গায় ডিফারেন্স? দেখো এখানেও তোমার ইথাইল ক্লোরাইড তৈরি হয়েছে, এখানেও ইথাইল ক্লোরাইড তৈরি হয়েছে, এখানেও PaCl3, এখানেও PaCl3। ডিফারেন্স কোন জায়গায় ভাইয়া? ডিফারেন্স হচ্ছে এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড। দেখো অ্যালকোহল এবং ইথার দুইজনই PCl5 এর সাথে রিঅ্যাকশন করে, বাট ডিফারেন্স হচ্ছে যে অ্যালকোহল PCl5 এর সাথে বিক্রিয়া করে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করতে পারে, যেইটা ইথার তৈরি করতে পারে না। ইথার হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করতে পারে না, অ্যালকোহল হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করতে পারে। এই একটা জিনিসের উপর বেস করে ভাইয়া এই PCl5 পরীক্ষা দ্বারা আমরা অ্যালকোহল এবং ইথারকে পার্থক্য করতে পারি। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট ভাইয়া। দেখো এখানে বলা আছে যে আমাদের নেক্সট ইতে গেলে আমরা দেখব যে এখানে বলা হচ্ছে এই বিক্রিয়া দ্বারা অ্যালকোহল আর ইথারের মধ্যে পার্থক্য করা যায়। তাহলে কোন বিক্রিয়া দ্বারা অ্যালকোহল আর ইথারকে পার্থক্য করা যায় ভাইয়া? আমরা সাধারণত কি করতে পারি? PCl5 পরীক্ষা দ্বারা অ্যালকোহল এবং ইথারকে পার্থক্য করে থাকি। এবং ইথারের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে ভাইয়া যত ধরনের ইথার আছে তার মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত ইথারের মধ্যে একটা হচ্ছে ডাইইথাইল ইথার। ইথারের প্রতিনিধিত্বকারী সদস্য বলা হয় ডাইইথাইল ইথারকে। এবং এই যে ডাইইথাইল ইথার আছে ভাইয়া, যে কোনো ইথারকে আমরা সাধারণত ইথার রাসায়নিকভাবে অনেক বেশি নিষ্ক্রিয়, সে কারোর সাথেই খুব একটা বেশি বিক্রিয়া করে না, এই জন্য বিভিন্ন শিল্পে আমরা ইথারকে দ্রাবক হিসেবে ব্যবহার করি। সো আমাদের ইথারকে আমরা দ্রাবক হিসেবে বিভিন্ন শিল্পে ব্যবহার করি। ইথার কারোর সাথে খুব একটা বিক্রিয়া করে না, বাট এটার ব্যবহারের একটা সমস্যা আছে। সমস্যাটা কি? সমস্যা হচ্ছে ভাইয়া ইথার কারোর সাথে খুব একটা বিক্রিয়া করে না, ঠিক আছে, বাট ইথার বিক্রিয়া করে এমন একটা এমন দুইটা যৌগের সাথে যে দুইটা জিনিস আমাদের চারপাশে সবচেয়ে বেশি অ্যাভেলেবল। এই দুইটা জিনিস কি? একটা হচ্ছে আমাদের চারপাশে বায়ুমণ্ডল আছে, সেখানে অক্সিজেন আছে, এবং চারপাশে কি? জলীয় বাষ্প আছে। তো ইথার ভাইয়া জলীয় ওর সাথে বিক্রিয়া করে না, সে বিক্রিয়া করে কার সাথে? অক্সিজেনের সাথে, এবং আমাদের চারপাশে যে সূর্যের আলো আছে তার সাথে। তো মনে রাখতে হবে ইথার নিষ্ক্রিয়, কারোর সাথে খুব একটা রিয়াকশন করে না, বাট সে রিয়াকশন করে কার সাথে ভাইয়া? সে রিয়াকশন করে সূর্যালোকের উপস্থিতিতে বিক্রিয়া করে। সূর্যালোকের উপস্থিতিতে ইথার কি করে? আমাদের যে অক্সিজেন আছে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। বিক্রিয়া করে তুমি ইথার রাখছো, বাট সেটা আর ইথার থাকবে না। এখানে একটা বিষাক্ত যৌগ তৈরি হয়, যেই যৌগটার নাম হচ্ছে পারঅক্সাইড।
যেহেতু আমাদের এইখানের ইথারটা ডাইইথাইল ইথার, এই জন্য এই পারঅক্সাইডটাকে আমরা বলতেছি ডাইইথাইল পারঅক্সাইড। তো ইথার সূর্যালোকের উপস্থিতিতে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে পারঅক্সাইড তৈরি। তো পারঅক্সাইড যাতে তৈরি না হয় সেজন্য আমরা এটার মধ্যে যাতে আলো প্রবেশ না করে বা আমরা কালো বা বাদামি কালার একটা বোতলে রাখি, এবং এর সাথে এক্সট্রা প্রিকশন হিসেবে আমরা কিছু রাসায়নিক পদার্থ যোগ করে রাখি। কি কি যোগ করে রাখি আমরা? আমরা ইথারের মধ্যে কিউপ্রাস অক্সাইড, ইথানল অথবা হাইড্রোকুইনল এই যৌগগুলো আমরা যোগ করে রাখি যেন সেখানে পারঅক্সাইড তৈরি না হয়। মানে এত কিছু করেও শান্তি নাই ভাইয়া, এত এফোর্ট দিচ্ছ বাট আউটপুট নাই। হর হামেশা দেখা যায় যে তারপরেও পারঅক্সাইড তৈরি হয়ে যেতে পারে। এই জন্য ইথার ব্যবহার করার আগে কেয়ারফুল থাকতে হবে যে এখানে আদৌ পারঅক্সাইড তৈরি হয়েছে কিনা, যেহেতু আমরা শিল্প ক্ষেত্রে ব্যবহার করতেছি। কিভাবে আমরা শিওর হব যে ইথারের মধ্যে পারঅক্সাইড আছে কিনা? আমরা ভাইয়া ইথারে পারঅক্সাইড আছে কিনা সেটা টেস্ট করার জন্য আমরা কি করব, আমরা একটা, ধরো এটা ইথারের দ্রবণ, এই ইথারের মধ্যে পারঅক্সাইড আছে কিনা জানার জন্য আমরা বাইরে থেকে একটা রাসায়নিক পদার্থ যোগ করব। কি যোগ করব? আমরা বাইরে থেকে যোগ করব স্টার্চ মিশ্রিত পটাশিয়াম আয়োডাইড। কি যোগ করব? আমরা যোগ করব স্টার্চ মিশ্রিত পটাশিয়াম আয়োডাইড। এই পটাশিয়াম আয়োডাইড যোগ করার পরে যদি আমরা দেখি আমাদের দ্রবণের কালার হয়ে গেছে নীল, যদি আমরা দেখি স্টার্চ মিশ্রিত পটাশিয়াম আয়োডাইড যোগ করার পরে আমার ইথারের যে দ্রবণ ছিল সেটার কালার হয়ে গেছে নীল, তাহলে বুঝতে হবে ঘটনা ঘটে গেছে। কি ঘটনা ঘটছে? এখানে পারঅক্সাইড তৈরি হয়ে গেছে। এখন পারঅক্সাইড আছে বুঝলাম, এখন পারঅক্সাইড থাকলে আমার ইথারটা তো আর বিশুদ্ধ না, এটা তো অবিশুদ্ধ হয়ে গেছে। এখন তাইলে আমরা এই ইথারটা কি করব? ব্যবহার করব নাকি ফেলে দেব? ফেলে দিলে ভাইয়া ব্যবসায় সর্বনাশ হয়ে যাবে, তাই না? আমরা কি করব? আমরা ইথার থেকে পারঅক্সাইড দূর করব, তারপরে কি করব? ব্যবহার করব। ইথার থেকে পারঅক্সাইড দূর করার জন্য আমরা দুইটা যৌগ সাধারণত যোগ করতে পারি। কি কি যৌগ যোগ করতে পারি? আমরা ফেরাস সালফেট অথবা সোডিয়াম সালফাইড, ফেরাস সালফেট অথবা সোডিয়াম সালফাইড, এই দুইটা যৌগে যে কোনো একটা যৌগ যোগ করলে পারঅক্সাইড মুক্ত ইথার পাওয়া যায়। এখানে একটু খেয়াল রাখো ভাইয়া, এই যৌগটা কিন্তু ফেরাস সালফেট, নট ফেরিক সালফেট। এটা কিন্তু হচ্ছে সোডিয়াম সালফাইড, সালফেট কিন্তু না ভাইয়া। অপশনে কিন্তু SO3 SO4 দুইটাও থাকতে পারে। আমরা যেহেতু SO4টা বেশি দেখি চারপাশে, তুমি দেখবে পরীক্ষার হলে SO4 দেখলে তোমার বেশি আপন আপন মনে হচ্ছে। এইটা একটু খেয়াল করতে হবে ভাইয়া, যে আমরা ইথার থেকে পারঅক্সাইড দূর করার জন্য সোডিয়াম সালফাইড অথবা ফেরাস সালফেট এই দুইটা যৌগের যে কোনো একটা ব্যবহার করে থাকি। আমরা বইয়ের মধ্যে যদি দেখি ভাইয়া, দেখো এখানে দেখো বলা হচ্ছে যে আমরা ইথার থেকে কিভাবে পারঅক্সাইড বুঝবো। আমরা ইথারের নমুনায় কি করব? স্টার্চ মিশ্রিত পটাশিয়াম আয়োডাইড যোগ করে দিব। যোগ করলে যদি দেখি আমাদের দ্রবণের কালার নীল হয়ে গেছে, তাহলে বুঝতে হবে এখানে পারঅক্সাইড আছে। তো পারঅক্সাইড থাকলে সেটাকে আমরা কিভাবে দূর করব? পারঅক্সাইড দূর করার জন্য আমরা দুইটা রাসায়নিক পদার্থ যোগ করতে পারি। একটা হচ্ছে ফেরাস সালফেট আর একটা হচ্ছে সোডিয়াম সালফাইড। এই দুইটা যৌগের যে কোনো একটা যৌগ যোগ করলে পারঅক্সাইড মুক্ত ইথার পাওয়া যায়। এরপরে কিছু কথাবার্তা বলা আছে যেগুলো আমরা অলরেডি জানি। আমরা কথায় কথায় বলছি যে ইথার বেশ নিষ্ক্রিয়, এটাকে দ্রাবক হিসেবে ব্যবহার করি। একদম শুরুতে আমরা পড়ছি যে ইথার পানিতে দ্রবণীয় না, এবং যেহেতু এখানে হাইড্রোজেন বন্ধন হয় না, এটা অধিক উদ্বায়ী এবং এটার স্ফুটনাঙ্কটা সাধারণত কম হয়। সো এইটার পরে আমাদের আছে হচ্ছে ইথারের প্রস্তুতি। ইথারের প্রস্তুতি খুব একটা ইম্পর্টেন্ট না, তারপরে যেহেতু একজন বিজ্ঞানীর নামে একটা বিক্রিয়া আছে, আমরা এই বিক্রিয়াটা একটু মনে রাখবো যে উইলিয়ামসন নামে একজন বিজ্ঞানী আছে, তার একটা বিক্রিয়া আমরা বলি উইলিয়ামসন সংশ্লেষণ। এই উইলিয়ামসন সংশ্লেষণ বিক্রিয়া ইথার তৈরি করা হয়। মূলত এখানে কি ঘটে ভাইয়া উইলিয়ামসন সংশ্লেষণ বিক্রিয়া? মূলত উইলিয়ামসন সংশ্লেষণ বিক্রিয়ায় আমরা সোডিয়াম অ্যালকক্সাইডের সাথে যখন অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়া করি, খেয়াল করো একটু, এইটা হচ্ছে আমাদের যে উইলিয়ামসন সংশ্লেষণ বিক্রিয়া, খেয়াল করো আছে, এটা হচ্ছে আমাদের সোডিয়াম অ্যালকক্সাইড। এই সোডিয়াম অ্যালকক্সাইডের সাথে যদি আমরা কি করি ভাইয়া, যদি আমরা এরকম হচ্ছে আমরা অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়া ঘটাই, তখন কি হয়? এই যে সোডিয়াম আছে ভাইয়া, এই সোডিয়ামটা এই হ্যালোজেনের সাথে যুক্ত হয়ে যায়। যুক্ত হয়ে কি তৈরি করে? যুক্ত হয়ে তারা সোডিয়াম হ্যালাইড গঠন করে। এটা আমাদের দেখার বিষয় না। এই সোডিয়ামের জায়গায় কে বসবে ভাইয়া? সোডিয়ামের জায়গায় এসে বসে হচ্ছে আমাদের অ্যালকাইল গ্রুপ। তো যদি সোডিয়ামটাকে বাদ দিয়ে এখানে আমরা অ্যালকাইল মূলকটা বসায় দিই, তাহলে আমরা যে যৌগটা পাই সেটা অ্যাকচুয়ালি কি পাবো? আমাদের RO, এটা আগে থেকে আছে, সোডিয়ামের জায়গায় নতুন করে বসে হচ্ছে একটা অ্যালকাইল গ্রুপ। তো সোডিয়াম অ্যালকক্সাইডের সাথে যদি আমরা অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়া করি,
তাহলে আমরা যে যৌগটা পাচ্ছি সেটা হচ্ছে কি ইথার। তো এইভাবে উইলিয়ামসন সংশ্লেষণ বিক্রিয়ার মাধ্যমে আমরা কি করতে পারি, ইথার তৈরি করতে পারি। তো যে খুব বেশি ইম্পর্টেন্ট তা না, বাট যেহেতু নামীয় বিক্রিয়া আমরা একটু দেখে রাখবো। জৈব যৌগে যেখানে যেখানে আমরা কোনো বিজ্ঞানীর নামে কোনো বিক্রিয়া দেখব, এই জায়গাগুলো আমরা অবশ্যই অবশ্যই একটু দেখে রাখবো। এটার পরে আমাদের আছে ইথারের শনাক্তকারী বিক্রিয়া। শনাক্তকারী বিক্রিয়া ১ নম্বরটা জাস্ট একটু দেখে রাখবা যে ইথারের নমুনায় যদি আমরা গাঢ় সালফিউরিক অ্যাসিড যোগ করি, তাহলে ইথারের যে কার্যকরীমূলক সমাণু অ্যালকোহল পাওয়া যাবে। এন্ড নাম্বার 2, ইথার PCl5 এর সাথে বিক্রিয়া করে, বাট হাইড্রোক্লোরিক অ্যাসিড কি তৈরি হবে ভাইয়া? আমরা জানি ইথার অ্যালকোহল দুইজনই PCl5 এর সাথে রিঅ্যাকশন করে, বাট অ্যালকোহল হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করতে পারে, যেটা ইথার তৈরি করতে পারে না। তো ইথার PCl5 এর সাথে রিঅ্যাকশন করবে, বাট এই ক্ষেত্রে কোনো ধরনের হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হবে না। এতটুকু মনে রাখলে আমাদের ইথার শেষ। ইথার থেকে কারো কোনো কোশ্চেন আছে ভাইয়া? বেশি কঠিন লাগতেছে? যৌগ অনেকের কাছে একটু বেশি কঠিন মনে হয়। বোঝা যাচ্ছে কিনা ভাইয়া? ইথার নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? থাকলে জানাইতে পারো ভাইয়া। ওকে, আশা করি আমরা বুঝতে পারছি। আমরা তাহলে চলে আসি আমাদের পরবর্তী টপিকসে। আমাদের নেক্সট আমরা একটা যৌগ লিখতেছি ভাইয়া। বলো যে এই যৌগটার নাম কি হবে? তোমরা একটু ভাইয়া বলো তো এই যৌগটার নাম কি? NH3, তাই না? অ্যামোনিয়া। আমরা সবাই মোটামুটি জানি এই যৌগটার নাম অ্যামোনিয়া। এই অ্যামোনিয়ার ভাইয়া যদি ধরো এই যে হাইড্রোজেনটা আছে, অ্যামোনিয়ার ধরো একটা হাইড্রোজেন বা একের অধিক হাইড্রোজেন, যদি আমরা ধরো একটা হাইড্রোজেন যদি আমরা এরকম একটা অ্যালকাইল মূলক দ্বারা প্রতিস্থাপন করি, তখন এই যৌগটার নাম কি হবে? RNH2। এটা কি হয়ে যাবে? এটাকে তখন আমরা বলবো হচ্ছে অ্যামিন। অ্যামোনিয়া থেকে হয়ে যাবে অ্যামিন। কয় ডিগ্রি অ্যামিন এটা? যেহেতু একটা অ্যালকাইল মূলক আছে, সো এটা কয় ডিগ্রি? 1 ডিগ্রি অ্যামিন। যদি এরকম হয় ভাইয়া যে আমরা এখানে দুই পাশে দুইটা অ্যালকাইল মূলক দিয়ে দিছি, তখন এটা কয় ডিগ্রি হবে? তখন দুইটা অ্যালকাইল মূলকের জন্য এটা হবে 2 ডিগ্রি অ্যামিন। এবং যদি এরকম হয় ভাইয়া যে আমরা এখানে তিন পাশে তিনটাই অ্যালকাইল মূলক দিয়ে দিই, এটা কয় ডিগ্রি হবে? এটা কি 3 ডিগ্রি অ্যামিন। এখন আমরা সবাই জানি ভাই অ্যামোনিয়া ক্ষারীয়, তাই না? আমরা সবাই মোটামুটি জানি অ্যামোনিয়া ক্ষারীয়। এখন কেন যেন অ্যামোনিয়া ক্ষারীয়? আমরা লুইস তত্ত্ব জানি। লুইস তত্ত্ব অনুযায়ী আমরা জানি যে যাদের ক্ষেত্রে কি করা যায়, লুইস তত্ত্ব অনুযায়ী যারা মুক্তজোড় ইলেকট্রন দান করতে পারে, যারা মুক্তজোড় ইলেকট্রন বা একজোড়া ইলেকট্রন দান করতে পারে, তাদেরকেই আমরা বলি হচ্ছে ক্ষার। যেহেতু নাইট্রোজেনের মুক্তজোড় ইলেকট্রন আছে, সে দান করতে পারে, এই জন্য অ্যামোনিয়া ক্ষার। অ্যামোনিয়া তো ক্ষার বুঝলাম, তাহলে অ্যামিনগুলা কি হবে? অ্যামোনিয়ার মতো কিন্তু অ্যামিনগুলাও ক্ষার। যেই কারণে অ্যামোনিয়া ক্ষারীয়, একই কারণে অ্যামিনও ক্ষারীয়। কারণ অ্যামিনেও কি আছে? নাইট্রোজেনের মুক্তজোড় ইলেকট্রন আছে, সে এটাকে দান করতে পারে। এখন প্রশ্ন দাঁড়ায় ভাইয়া, অ্যামোনিয়া বেশি ক্ষারীয় নাকি অ্যামিনগুলা বেশি ক্ষারীয়? মনে রাখবা ভাইয়া যে ক্ষারধর্মিতাটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে যে কার ইলেকট্রন দান করার টেন্ডেন্সি যত বেশি। কার ইলেকট্রন দান করার টেন্ডেন্সি কত বেশি। যে যত সহজে ইলেকট্রন দান করতে পারবে, তার ক্ষারধর্মিতা তত বেশি। এবং সাধারণত যেটা হয় যে যার ইলেকট্রন আছে বেশি, ধরো আমার কাছে বেশি টাকা আছে, আমি একটু দান করব বেশি বেশি, এরকম একটা টেন্ডেন্সি আমাদের থাকে। এইখানেও ব্যাপারটা কাছাকাছি, যে নরমালি মনে রাখবা সাধারণত যার ইলেকট্রন আছে বেশি, যেখানে ইলেকট্রন ঘনত্ব বেশি, সে দানও করে একটু বেশি বেশি। এখানে একটু মনে রাখবো ভাইয়া, এই যে অ্যালকাইল মূলকের একটা বিশেষ ধর্ম হচ্ছে সে যাকেই পায় তাকে ইলেকট্রন দান করে দেয়। অ্যালকাইল মূলক তার পাশের পরমাণুকে সবসময় কি ইলেকট্রন দিয়ে দেয়। তো এই যে অ্যালকাইল মূলক আছে, সে নাইট্রোজেনকে ইলেকট্রন দিচ্ছে। তো নাইট্রোজেনের তো আগে ইলেকট্রন আছেই ভাইয়া, নতুন করে তার পাশ থেকে আরেকজন ইলেকট্রন দিচ্ছে। 1 ডিগ্রি অ্যামিনে নাইট্রোজেনের ইলেকট্রন ঘনত্ব তাহলে আগের চাইতে কি বা অ্যামোনিয়ার চাইতে কি বেশি নাকি কম? তার আগে থেকে ছিল, পাশ থেকে অ্যালকাইল মূলক আবার নতুন করে দিচ্ছে। তো আনডাউটেডলি এখানে ইলেকট্রন ঘনত্ব কি আগের চাইতে বাড়বে। 2 ডিগ্রির ক্ষেত্রে যদি চিন্তা করো ভাইয়া, 2 ডিগ্রির ক্ষেত্রে আমরা যদি দেখি, দুই পাশ থেকে দুইটা অ্যালকাইল মূলক ইলেকট্রন দিচ্ছে, দুই পাশ থেকে দুইটা অ্যালকাইল মূলক ইলেকট্রন দিচ্ছে। তো আমার এখানে ইলেকট্রন ঘনত্ব কি আরো বেশি। 3 ডিগ্রিতে যদি আমরা দেখি, 3 ডিগ্রিতে তিন পাশ থেকে তিনটা অ্যালকাইল মূলক ইলেকট্রন দিচ্ছে, তার মানে এখানে ইলেকট্রন ঘনত্ব কি আরো বেশি।
তো আমরা বলতে পারি সবচাইতে ইলেকট্রন বেশি আছে কয় ডিগ্রিতে? ইলেকট্রন ঘনত্ব সবচাইতে বেশি 3 ডিগ্রিতে। তাহলে ক্ষারধর্মিতা কার বেশি? 3 ডিগ্রি। বাট বাস্তবে এরকম হয় না ভাইয়া। 3 ডিগ্রিতে ইলেকট্রন ঘনত্ব সবচাইতে বেশি, কোনো সন্দেহ নাই। বাট এইখানে এই যে চারপাশে এই যে নাইট্রোজেনের 3 পাশে 3টে অ্যালকাইল মূলক আছে, এরা নাইট্রোজেনকে ইলেকট্রন ত্যাগ করতে বাধা দেয়, দান করতে বাধা দেয়। এই বাধাটাকে আমরা বলি হচ্ছে স্টেরিক বাধা। 3 ডিগ্রি অ্যামিনে স্টেরিক বাধাটা অনেক বেশি থাকে। যার ফলে তার ইলেকট্রন থাকা সত্ত্বেও সে ইলেকট্রন কি করতে পারে না? দান করতে পারে না। এদিক থেকে আগায় থাকে 2 ডিগ্রি। তার ইলেকট্রন ঘনত্ব মোটামুটি আছে এবং তার একটা সাইড টোটালি ফ্রি, স্টেরিক বাধা কম্পারেটিভলি কম। সবচেয়ে সহজে ইলেকট্রন দান করে হচ্ছে 2 ডিগ্রি। সবচেয়ে সহজে ইলেকট্রন দান করে 2 ডিগ্রি। এরপরে 1 ডিগ্রিও 3 ডিগ্রির আগে ইলেকট্রন দান করে দেয়। 1 ডিগ্রিও 3 ডিগ্রির আগে ইলেকট্রন দান করে দেয়। আর যেহেতু স্টেরিক বাধা 3 ডিগ্রিতে অনেক বেশি, 3 ডিগ্রি সবার পরে ইলেকট্রন দান করে। তো অ্যামিনের ক্ষারধর্মিতার ক্রমটা অ্যাকচুয়ালি কি? 2 ডিগ্রি সবচেয়ে ক্ষারীয়, তারপরে 1 ডিগ্রি, তারপরে 3 ডিগ্রি। এরপরে আসে অ্যামোনিয়ার সিরিয়াল। অ্যামোনিয়া তো আসলে তার তো ইলেকট্রনই কম, সে নিজে গরিব, আরেকজনকে দিবে কি? তো এই তারপরে যে সিরিয়ালটা আসে সেটা হচ্ছে অ্যামোনিয়া। আমরা বলতে পারি অ্যামোনিয়ার চাইতে আমাদের যে অ্যামিন সেগুলা বেশি ক্ষারধর্মী। এবং কয় ডিগ্রি সবচেয়ে ক্ষারধর্মী? 2 ডিগ্রি, 1 ডিগ্রি, 3 ডিগ্রি বা 213, তোমরা সংক্ষেপে মনে রাখতে পারো। এখন ভাইয়া এতক্ষণ যতগুলা অ্যামিনের কথা আমরা বললাম, সবগুলো অ্যামিন দেখো অ্যালিফেটিক অ্যামিন। সবগুলো অ্যামিন। আচ্ছা, এইটা আরেকবার। আচ্ছা, খেয়াল করো ভাইয়া যে আমরা বলতেছি যে অ্যামোনিয়া ক্ষার। কেন ক্ষার? কারণ অ্যামোনিয়ার কি আছে? নাইট্রোজেনের মুক্ত জোড় ইলেকট্রন আছে। লুইস তত্ত্ব অনুযায়ী সেই ইলেকট্রনটাকে দান করতে পারে। এই জন্য অ্যামোনিয়া কি? ক্ষারীয়। তাহলে অ্যামিনগুলা কিরকম? অ্যামিনের যে নাইট্রোজেন আছে ভাইয়া, অ্যামিনের নাইট্রোজেনেও কি আছে? মুক্ত জোড় ইলেকট্রন আছে। তো এটা সে দান করতে পারে। এই জন্য অ্যামিনও ক্ষারীয়। এখন কথা হচ্ছে কে বেশি ক্ষারীয়? অ্যামোনিয়া নাকি অ্যামিন? এখানে মনে রাখবা ভাইয়া, ক্ষারধর্মিতাটা ইউজুয়ালি ডিপেন্ড করে কে কত সহজে ইলেকট্রন দান করতে পারে। যে যত ইজিলি ইলেকট্রন দান করবে তার ক্ষারধর্মিতা তত বেশি। সাধারণত হয় যেটা, যে যার ইলেকট্রন থাকে বেশি সে ইলেকট্রন দানও করে বেশি বেশি। হওয়ার কথা। এখানে যদি দেখো 1 ডিগ্রি অ্যামিনে একটা অ্যালকাইল মূলক আছে। এই যে অ্যালকাইল মূলক আছে তার একটা বিশেষ ধর্ম হচ্ছে সে যার সাথে যুক্ত থাকে তাকে ইলেকট্রন দিয়ে দেয়। তো নাইট্রোজেনের নিজের তো ইলেকট্রন আছে ভাইয়া। যখন তার পাশে অ্যালকাইল মূলক আছে, অ্যালকাইল মূলক তাকে এক্সট্রা ইলেকট্রন দেয়। তো তার ইলেকট্রন ঘনত্ব কি আগের চাইতে বৃদ্ধি পায়। 2 ডিগ্রিতে যদি তুমি দেখো, 2 ডিগ্রিতে দুইটা অ্যালকাইল মূলক দুই পাশ থেকে ইলেকট্রন দিচ্ছে, এই পাশ থেকে একটা দিচ্ছে, এই পাশ থেকে অ্যালকাইল মূলক ইলেকট্রন দিচ্ছে। তো তার ইলেকট্রন ঘনত্ব 1 ডিগ্রি চাইতে বেশি হয়। 3 ডিগ্রিতে তিনটা অ্যালকাইল মূলক আছে, তো তিন পাশ থেকে ইলেকট্রন দিচ্ছে, তো এইখানে ইলেকট্রন ঘনত্ব সবচেয়ে বেশি। তো হওয়ার কথা কি, তার ইলেকট্রন আছে বেশি, সে দানও করবে বেশি বেশি। কিন্তু ভাইয়া কাহিনী যেটা হয়, এই যে অ্যালকাইল মূলকগুলা চারপাশে যে আছে, এই অ্যালকাইল মূলকগুলা নাইট্রোজেনকে ইলেকট্রন ত্যাগ করতে বাধা দেয়। যে তার অনেক আছে, কিন্তু যখন ত্যাগ করা বা দান করার কথা আসে, তখন এই অ্যালকাইল মূলকগুলা তাকে চারপাশ থেকে বাধা দেয়। এই বাধাটাকে আমরা বলি হচ্ছে স্টেরিক বাধা। 3 ডিগ্রিতে স্টেরিক বাধাটা যেহেতু অনেক বেশি, সেজন্য তার ইলেকট্রন থাকা সত্ত্বেও সে দান করতে পারে। এদিক থেকে 2 ডিগ্রির ক্ষেত্রে যদি খেয়াল করো, তার মোটামুটি ইলেকট্রন আছে এবং তার স্টেরিক বাধাটা কম্পারেটিভলি কম, এদিক দিয়ে অ্যালকাইল মূলক নাই। তো সে সবার আগে ইলেকট্রন দান করে দেয়। এই জন্য সবচেয়ে বেশি ক্ষারীয় হচ্ছে 2 ডিগ্রি অ্যামিন। 1 ডিগ্রি অ্যামিনে ইলেকট্রন কম্পারেটিভলি একটু কম আছে, বাট তার স্টেরিক বাধাটাও খুবই কম। এই জন্য সেও 3 ডিগ্রির আগে ইলেকট্রন দান করে দেয়। তো 2 ডিগ্রির পরে ক্ষারীয় হয় 1 ডিগ্রি। এরপরে আসে কার সিরিয়াল? 3 ডিগ্রি। তার অনেক ইলেকট্রন, বাট স্টেরিক বাধা অনেক বেশি, এই জন্য তার ক্ষারধর্মিতা কম হয়। আর অ্যামোনিয়ার ক্ষেত্রে তো অ্যামোনিয়ার নাইট্রোজেনকে ইলেকট্রন দেওয়ার মতো যেহেতু কেউ নাই, এই জন্য অ্যামোনিয়া অ্যামিনের চাইতে সাধারণত কম ক্ষারীয় হয়। বুঝতে পারছি ভাইয়া? আচ্ছা, এখন এতক্ষণ যতগুলো অ্যামিনের কথা আমরা বললাম ভাইয়া, এই অ্যামিনগুলো সবাই কিন্তু ছিল অ্যালিফেটিক অ্যামিন। তো আমরা এইভাবেও বলতে পারি অ্যালিফেটিক অ্যামিনগুলো অ্যামোনিয়ার চাইতে কি বেশি ক্ষারীয়। তাহলে অ্যারোমেটিক গুলা কি কম ক্ষারীয় হবে না কি বেশি ক্ষারীয় হবে? আমাদের একটা অ্যারোমেটিক অ্যামিন নিয়ে বই পুস্তকে আমাদের ইন্টারমিডিয়েটে বেশি কথা, সেটা হচ্ছে কি আমাদের অ্যানিলিন। এই অ্যানিলিনটা কি অ্যামোনিয়ার চাইতে বেশি ক্ষারীয় নাকি কম ক্ষারীয়? দেখো, এটা ক্ষারীয়, এতে তো কোনো সন্দেহ নেই, কারণ নাইট্রোজেনে কি আছে? ইলেকট্রন আছে, ইলেকট্রন সে দান করতে পারে, এই জন্য অ্যানিলিনও ক্ষারীয়। কিন্তু ভাইয়া আমরা জানি যে বেনজিন বলে রেজোনেন্স নামক একটা জিনিস হয়, মানে ইলেকট্রনগুলো কি করে? মুভ করে। এই রেজোনেন্সের সময় কি হয়? এই যে নাইট্রোজেনের ইলেকট্রন আছে, নাইট্রোজেনের ইলেকট্রনটাকে বেনজিন বলয় নিজের দিকে টেনে নেয়। যখন বেনজিন বলয় নাইট্রোজেনের ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেয়, তো নাইট্রোজেনের ইলেকট্রনের একটা ঘাটতি তৈরি হয়। নাইট্রোজেনের নিজের ইলেকট্রনের একটা ঘাটতি তৈরি হয়। তো যেহেতু তার নিজের ইলেকট্রনের ঘাটতিই তৈরি হয়েছে, তার নিজের ইলেকট্রনই কমে গেছে, এই জন্য
অ্যামোনিয়ার চাইতে কিন্তু অ্যানিলিনের ক্ষারধর্মিতাটা কম হয়, কারণ নাইট্রোজেনের যে ইলেকট্রন আছে সেটা বেনজিন বলয় নিয়ে যায়, যার ফলে নাইট্রোজেনের একটা ইলেকট্রনের ঘাটতি তৈরি হয়। তো মনে রাখতে হবে যে অ্যালিফেটিক অ্যামিনগুলা অ্যামোনিয়ার চাইতে বেশি ক্ষারীয়, কিন্তু অ্যারোমেটিক অ্যামিনগুলো অ্যামোনিয়ার চাইতে কম ক্ষারীয়। এইটা খুবই খুবই ইম্পর্টেন্ট ভাইয়া পরীক্ষার জন্য, যে অ্যামিনের ক্ষারধর্মিতার অ্যাকচুয়ালি ক্রমটা কিরকম। অ্যালিফেটিক অ্যামিনগুলো বেশি ক্ষারীয়, অ্যারোমেটিকটা কম ক্ষারীয়। আর অ্যালিফেটিকের মধ্যে কয় ডিগ্রি সবচেয়ে ক্ষারীয়? 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি, 3 ডিগ্রি। ক্লিয়ার সবার কাছে ভাইয়া? আচ্ছা, এবার তাহলে আমরা একটু বইয়ের মধ্যে দেখি ভাইয়া। আমরা অ্যামিন নিয়ে কথা বলতেছিলাম। অ্যামিনের এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট ভাইয়া। আমরা যদি বইয়ের মধ্যে দেখি যে দেখো এখানে কয়েকটা কথা বলা আছে। অ্যামিন যেখানে শুরু করছে, শুরু করার পরেই বলছে এরকম একটা কথা যে অ্যালিফেটিক অ্যামিন সমূহ অ্যামোনিয়ার চাইতে বেশি ক্ষারীয়। এই কথাটাই আমরা বারবার বলার চেষ্টা করছি। এবং ক্ষারধর্মিতার ক্রমটা যদি দেখো, আমাদের বইয়ে ক্ষারধর্মিতার ক্রমটা এইভাবে বলা আছে। এই ক্রমটা একটু মনে রাখবা তোমরা, যে এটা মনে রাখা আমরা 213 বলছিলাম, তাই না? এইটা কিন্তু 213ই বলা আছে যে R2 মানে কি? আমরা জানি 2টা অ্যালকাইল মূলক আছে, সো এটা 2 ডিগ্রি অ্যামিন। তারপরে 1 ডিগ্রি অ্যামিনে একটা অ্যালকাইল মূলক থাকবে, সো এটা 1 ডিগ্রি অ্যামিন। 3 ডিগ্রি অ্যামিনে 3টা অ্যালকাইল মূলক। ঠিক আছে? আর তারপরে আসে অ্যামোনিয়া। বইয়ের মধ্যে অ্যারোমেটিক অ্যামিনের কথা বলা নাই। তোমরা এটা একটু আলাদা করে মনে রাখো যে অ্যামোনিয়ার চাইতে কম ক্ষারীয় হচ্ছে আমাদের যে অ্যানিলিন, মানে অ্যারোমেটিক অ্যামিন অ্যানিলিন যেটা আছে এটা অ্যামোনিয়ার চাইতে কম ক্ষারীয়। এটা একটু আলাদা করে মাথায় রাখো। এরপরে গঠন অনুসারে অ্যামিনের প্রকারভেদ দেওয়া আছে, যে অ্যামিন 3 প্রকার: অ্যালিফেটিক, অ্যারোমেটিক আর হচ্ছে বিষমচাকৃক। প্রকারভেদটা আমরা একটু জাস্ট দেখব। অ্যালিফেটিক, অ্যারোমেটিক তো আমরা চিনি, আমরা আসবো একটু বিষমচাকৃক অ্যামিনে। বিষমচাকৃক অ্যামিনে দেখো বলা আছে ভাইয়া যে আমাদের যে বিষমচাকৃক অ্যামিনগুলো আছে সেগুলো আবার অ্যালিফেটিক হতে পারে, অ্যারোমেটিকও হতে পারে। এই এক্সাম্পলগুলো তোমরা একটু দেখবা ভাইয়া, যে আমাদের যে বিষমচাকৃক অ্যামিনের এখানে 2টা করে এক্সাম্পল দেয়া আছে। দেখো এখানে আছে সাইক্লোইথিলিন অ্যামিন আর হচ্ছে পাইরোলিডিন। বিষমচাকৃক কেন? কারণ এখানে দেখো ঠিক হলে কার্বন বাদে ভিন্ন কিছু একটা আছে, এখানে কার্বন নাই। এই জায়গাতে কি আছে? কার্বন না থেকে নাইট্রোজেন আছে, এই জন্য এটা বিষমচাকৃক। মানে সাইকেলে যদি কার্বন বাদে ভিন্ন কিছু থাকে সেটা বিষমচাকৃক। এরা কিন্তু দেখতে অ্যারোমেটিকের মতো হইলেও এরা কিন্তু অ্যারোমেটিক না, এরা অ্যালোফিটিক। তো বিষমচাকৃক অ্যালিফেটিক হচ্ছে সাইক্লোইথিলিন অ্যামিন আর হচ্ছে পাইরোলিডিন। আর পাইরোল, পিরিডিন এরা হচ্ছে কি আমাদের বিষমচাকৃক, কিন্তু এরা আবার অ্যারোমেটিক। এই এক্সাম্পলগুলো একটু মনে রাখবা যে কোনগুলা বিষমচাকৃক, অ্যালিফেটিক, কোনটা অ্যারোমেটিক। এরপরে আমরা এই ক্লাসিফিকেশন আমরা জানি যে অ্যামিনকে আমরা 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রিতে ভাগ করতে পারি। এটা আমরা নতুন করে যাবো না, আমরা চলে আসবো অ্যামিনের প্রস্তুতি। অ্যামিনের প্রস্তুতির মধ্যে দেখো 2 নম্বরে একটা প্রস্তুতি আছে। এখান থেকে, ঠিক এইখান থেকে না, এই প্রশ্নটা একবার পরীক্ষায় আসছিল 2 বছর আগে, যে নাইট্রাইলের কার্যকরী মূলক কোন? তো এই মূলকগুলা একটু মনে রাখবা ভাই। আমরা যদি নরমালি একটু দেখি, যে আমরা সবাই জানি নাইট্রাইলের কার্যকরী মূলক কোনটা। বলো তো ভাইয়া, নাইট্রাইলের কার্যকরী মূলক কোনটা? সো আমরা জানি যে সায়ানাইড মূলক, তাই না? এই যে CN, এই সায়ানাইড মূলক যেটা, সেটাই হচ্ছে নাইট্রাইল মূলক। CN এটা সায়ানাইড বা নাইট্রাইল মূলক। আর এইটাকে যদি আমরা একটু রিভার্স করে NC লিখি, তাহলে কি আর নাইট্রাইল বলবো ভাই এটা? যদি আমরা CN না লিখে NC বলি, এটা কিন্তু আর সেম নাই, এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে ভাইয়া। যখন আমরা CN না বলে NC লিখবো, তখন সেটার আগে একটা আইসো শব্দ লাগাইতে হবে। এটাকে আমরা বলবো আইসোসায়ানাইড অথবা কি আইসোনাইট্রাইল। ঠিক আছে? তো এই নাইট্রাইল মূলকের কার্যকরী নাইট্রাইল মূলক কোনটা, এটা আমাদের পরীক্ষায় আসছিল। এরকম কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। ঠিক আছে? তো আমরা যদি এরকম কোনো একটা নাইট্রাইল যৌগ, যে কোনো একটা নাইট্রাইল যৌগকে যদি আমরা বিজারিত করি, তাহলে আমরা যে অ্যামিনটা পাই সেটা সাধারণত 1 ডিগ্রি অ্যামিন পাই। আর যদি আমরা কোনো আইসোনাইট্রাইল যৌগকে বিজারিত করি, তাহলে আমরা যে অ্যামিনটা পাই সেই অ্যামিনটা ইউজুয়ালি হয় 2 ডিগ্রি। এটা একটু মনে রাখতে পারো, বাট মূলকগুলা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? দেখো এখানে আমাদের বইয়ের মধ্যে বলছে যে 1 ডিগ্রি অ্যামিন প্রস্তুতি। এই 1 ডিগ্রি অ্যামিন প্রস্তুতির মধ্যে বলছে যে আমরা যদি এরকম কোনো একটা নাইট্রাইল যৌগকে আমরা যদি বিজারিত করি, তাহলে আমরা যে অ্যামিনটা পাবো সেটা 1 ডিগ্রি হবে। এবং যদি আমরা আইসোনাইট্রাইল কোনো একটা যৌগকে বিজারিত করি, ইন দ্যাট কেস আমাদের অ্যামিনটা সাধারণত হয় 2 ডিগ্রি অ্যামিন। অ্যামিনের ক্ষেত্রে আমাদের একটা ইম্পর্টেন্ট প্রস্তুতি আছে, যে ইম্পর্টেন্ট প্রস্তুতি আমাদের 4 নম্বর ভাইয়া। যেখানে নামীয় বিক্রিয়া আছে সেই জায়গায় একটু বেশি ইম্পর্টেন্স দিব। আমরা আগেই বলছি এই বিক্রিয়াটার নাম হচ্ছে হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। তো হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া আমরা কিভাবে অ্যামিন তৈরি করি?
আমাদের এই ক্ষেত্রে মূলত হচ্ছে অ্যামাইড থেকে অ্যামিন তৈরি করি আমরা। হফম্যান বিক্রিয়ায় কি করি মূলত অ্যামাইড থেকে অ্যামিন তৈরি করি। পরীক্ষায় এরকম আসতে পারে অ্যামাইডের কার্যকরীমূলক কোনটা। তো অ্যামাইডের কার্যকরীমূলক কোনটা? এই যে আর CONH2 এর মধ্যে এই যে CONH2 এটা হচ্ছে মূলত অ্যামাইডের কার্যকরীমূলক। এই অ্যামাইড থেকে আরো অনেক কিছু নেই, আমরা ব্রোমিন দ্রবণ নেই, এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করি। এটা হচ্ছে আমাদের অ্যামাইড, সেগুলো না আমরা যাচ্ছি না। আমরা অ্যামাইড থেকে মেইনলি তৈরি করি হচ্ছে অ্যামিন। এখন ভাইয়া এই প্রক্রিয়ার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে তুমি যত কার্বন বিশিষ্ট অ্যামাইড নিবা, এখানে তুমি যত কার্বন বিশিষ্ট নিবা, যে অ্যামিনটা তৈরি হবে সেখানে কার্বন সংখ্যা একটা করে কি হয়ে যাবে? কমে যাবে। কার্বন সংখ্যাটা কমে যাবে। তো এখানে তুমি 3 কার্বন বিশিষ্ট অ্যামাইড নিছো, এখানে যে অ্যামিনটা পাবা সেই অ্যামিনে কার্বন থাকবে কয়টা? তাহলে একটা কমে যাবে, 2টা। তুমি যদি এখানে 4 কার্বন বিশিষ্ট অ্যামাইড নাও, এখানে কার্বন কয়টা পাবা? 3টা। যেহেতু কার্বন সংখ্যা একটা করে কমে যায়, এই জন্য এই বিক্রিয়াটার নামই হয়ে গেছে কি? ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া বা ডিগ্রেডেশন বিক্রিয়া। তো আর যেটা খুব ভালো করে মাথায় রাখতে হবে যে হফম্যান বিক্রিয়ায় কিন্তু সব অ্যামিন তৈরি করা যায় না ভাইয়া। হফম্যান বিক্রিয়ায় তুমি শুধুমাত্র আমরা যে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিন বলছি, এর মধ্যে শুধুমাত্র 1 ডিগ্রি বা প্রাইমারি অ্যামিন তৈরি করা যায়। কখনোই হফম্যান বিক্রিয়ায় 2 ডিগ্রি বা 3 ডিগ্রি অ্যামিন তৈরি করা যায় না, ঠিক আছে? তো এই জায়গাটা একটু খেয়াল করো যে ভাইয়া হফম্যান বিক্রিয়ায় কি করা হয়? হফম্যান বিক্রিয়া আমরা যেটা বললাম যে এখানে যে নতুন অ্যামিনটা তৈরি হয় সেখানে কার্বন পরমাণু একটা করে কম হয়, এবং এই প্রক্রিয়ায় যে অ্যামিনটা তৈরি হয় সেটা অলওয়েজ হচ্ছে কি প্রাইমারি অ্যামিন বা 1 ডিগ্রি অ্যামিন তৈরি হয়, ঠিক আছে? এই কথাটা ভালো করে মনে রাখবা যে সেই অ্যামিনটা অ্যালিফেটিক হইতে পারে, অ্যারোমেটিক হইতে পারে, বাট কখনোই 2 ডিগ্রি বা 3 ডিগ্রি হবে না। অলওয়েজ হফম্যান বিক্রিয়ায় যে অ্যামিনটা হবে সেটা হচ্ছে 1 ডিগ্রি বা প্রাইমারি অ্যামিন। আমরা নেক্সট দেখো যে অ্যামিনের এইটা একটু দেখে রাখতে পারো যে আমরা যদি নাইট্রোবেনজিন, এটা একটু জাস্ট দেখে রাখতে পারো যে নাইট্রোবেনজিনকে যদি আমরা বিজারিত করি, নাইট্রোবেনজিনকে বিজারিত করলে তাহলে আমরা অ্যানিলিন পেতে পারি। এবং এক্ষেত্রে বিজারিত করতে আমরা সাধারণত কি করি? বিজারিত করতে আমরা টিন এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করে থাকি, ঠিক আছে? বিজারিত করতে আমরা টিন হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করে থাকি। আচ্ছা, আমাদের আলাদা করে যেটা একটু দেখতে হবে সেটা হচ্ছে ভাইয়া এখানে একটা বিক্রিয়া আছে, দেখো ডায়াজোকরণ বিক্রিয়া। এই বিক্রিয়াটা একটু খেয়াল করি যে ডায়াজোকরণ বিক্রিয়াটা অ্যাকচুয়ালি কি। ডায়াজোকরণ বিক্রিয়া হচ্ছে আমাদের যে অ্যারোমেটিক অ্যামিন অ্যানিলিন আছে, সেই অ্যানিলিন থেকে আমরা মূলত একটা লবণ তৈরি করে থাকি। খেয়াল করো যে আমার যে অ্যারোমেটিক অ্যামিন আছে অ্যানিলিন, ধরো এটা হচ্ছে অ্যানিলিন, এই অ্যানিলিনের সাথে আমরা সোডিয়াম নাইট্রাইড আরো অনেক কিছু বিক্রিয়া করাই, বাট সেগুলো আমাদের পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট না। খেয়াল করো যে আমরা অ্যানিলিন আরো অনেক কিছু এক্সট্রা নিচ্ছি, সোডিয়াম নাইট্রাইট সহ, হাইড্রোক্লোরিক অ্যাসিড সহ। তো এই যে অ্যানিলিন আছে, এই অ্যানিলিন থেকে আমরা এরকম একটা লবণ তৈরি করি ভাইয়া। বেনজিন বলা হয়। এখানে যদি নাইট্রোজেনের মতো কাউকে দেখতে পাও সেটাকে আমরা বলি অ্যাজোমূলক, অ্যাজো। নাইট্রোজেন থাকলে অ্যাজো বলি। তো যদি ভাইয়া 2টা নাইট্রোজেন থাকে তখন আমরা কি বলি? একটা নাইট্রোজেন থাকলে বলি অ্যাজো, 2টা থাকলে আমরা বলবো কি? ডাই শব্দটা অ্যাড করব, ডাই অ্যাজো। এবং যেহেতু লবণ, লবণ মানে সেখানে অবশ্যই কি থাকবে? একটা হ্যালোজেন থাকবে। তো আমরা যদি আমাদের সবচেয়ে কমন হ্যালোজেন ক্লোরিন যদি আমরা দিয়ে দেই, এই যৌগটার নাম হয় তখন বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। তো অ্যানিলিন থেকে এরকম একটা লবণ তৈরির যে বিক্রিয়া বা ডায়াজোনিয়াম লবণ তৈরির যে বিক্রিয়া, সেই বিক্রিয়াটাকে আমরা বলি ডায়াজোকরণ বিক্রিয়া। এখন এখান থেকে পরীক্ষায় কি আসতে পারে ভাইয়া? পরীক্ষায় আসতে পারে যে এই বিক্রিয়ার তাপমাত্রা কত। এটা একটু অ্যাটিপিক্যাল তাপমাত্রা, এই জন্য এটাকে আমরা আলাদাভাবে একটু পড়তে বলি যে এই বিক্রিয়ায় তাপমাত্রা ভাইয়া আর 10টা বিক্রিয়ার মতো না, খুবই কম তাপমাত্রায় বিক্রিয়াটা ঘটানো হয়। মাত্র 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমরা বিক্রিয়াটাকে ঘটাই, ঠিক আছে? তারপরে এই যে ডায়াজোনিয়াম লবণগুলো আমরা তৈরি করতেছি, এগুলো কি কাজে ব্যবহার করা হয়? হ্যাঁ, নামের সাথে কাজের মিল আছে। এই যে ডায়াজোনিয়াম, নাম ডায়াজোনিয়াম, তো তারা ডাই তৈরিতে ব্যবহার করা হয়। এই ডাই মানে কি ভাইয়া? এই ডাই হচ্ছে DYE। এই ডাই মানে হচ্ছে রঞ্জক পদার্থ। তো বিভিন্ন ধরনের রঞ্জক পদার্থ তৈরিতে আমরা কি করি? এই ডায়াজোনিয়াম লবণগুলা ব্যবহার করি। কারা ডায়াজোনিয়াম লবণ তৈরি করে? এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। ডায়াজোনিয়াম লবণ তৈরি করে আমরা এখানে অ্যানিলিনের কথা বলছি। এটা কি অ্যালিফেটিক নাকি অ্যারোমেটিক? এটা অবশ্যই অ্যারোমেটিক অ্যামিন। তো অ্যারোমেটিক যেগুলো আছে, অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিন, মূলত অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিন যারা আছে
এই অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিন যারা আছে তারা হচ্ছে কি করে ডায়াজোনিয়াম লবণ তৈরি করতে পারে, কিন্তু অ্যালিফেটিক অ্যামিন যারা আছে তারা কিন্তু এই ডায়াজোকরণ বিক্রিয়া দেয় না বা ডায়াজোনিয়াম লবণ তৈরি করতে পারে না। তো এই ২-৩টা কথা আমরা খুব ভালো করে মনে রাখবো। যেমন হচ্ছে এখানে আমাদের অ্যানিলিনের সাথে যখন আমরা তাপমাত্রাটা রাখি মাত্র 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড, কেউ চাইলে এখানে আমরা যে সোডিয়াম নাইট্রেট হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করতেছি দেখতে পারো। বাট এখান থেকে আমরা এই তাপমাত্রাটা ভালো করে দেখব। এরা বিভিন্ন ধরনের অ্যাজোরঞ্জক বা ডাই তৈরিতে ডায়াজোনিয়াম লবণগুলো ব্যবহার করা হয়। এবং খুব ইম্পর্টেন্টলি যেটা আমরা বললাম যে অ্যালিফেটিক অ্যামিনগুলা ডায়াজোনিয়াম লবণ তৈরি করতে পারে না। কারা তৈরি করতে পারে? আমাদের যে অ্যারোমেটিক অ্যামিন যেগুলো আছে, অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিন যারা আছে, এই অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিনগুলো মূলত হচ্ছে কি করে ডায়াজোনিয়াম লবণ তৈরি করতে পারে। আচ্ছা, তো আমরা চলে আসি আমাদের পরবর্তীতে চলে আসি অ্যামিনের শনাক্তকারী পরীক্ষা। অ্যামিনের শেষের দিকে চলে আসছি আমরা। অ্যামিনের শনাক্তকারী একটা পরীক্ষা আছে, পরীক্ষাটা খুবই ইম্পর্টেন্ট, কার্বিল অ্যামিন পরীক্ষা। তো এই কার্বিল অ্যামিন পরীক্ষায় কি করা হয়? ভাইয়া কার্বিল অ্যামিন পরীক্ষায় আমরা অ্যামিন শনাক্ত করি, বাট সব অ্যামিনকে শনাক্ত করা যায়? কথা হচ্ছে না। কার্বিল অ্যামিন পরীক্ষা আমরা হফম্যান বিক্রিয়ায় যেরকম 1 ডিগ্রি অ্যামিন তৈরি করতে পারি, সিমিলারলি কার্বিল অ্যামিন পরীক্ষার মাধ্যমে আমরা শুধুমাত্র 1 ডিগ্রি অ্যামিনই শনাক্ত করতে পারি। সেই 1 ডিগ্রি অ্যামিনটা অ্যালিফেটিক হইতে পারে, অ্যারোমেটিক হইতে পারে, সমস্যা নাই। কার্বিল অ্যামিন পরীক্ষা মূলত কার্বিল অ্যামিন যে যৌগটা ভাইয়া, যখন আমরা এই যে কোনো একটা প্রাইমারি অ্যামিনের সাথে ক্লোরোফর্ম এবং অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া ঘটাই, তখন এইরকম একটা আইসোসায়ানাইড যৌগ তৈরি হয়। এরকম একটা এনসি থাকলে আমরা বলছি আইসোসায়ানাইড, এরকম একটা আইসোসায়ানাইড যৌগ হয় যেটাকে আমরা বলি কার্বিল অ্যামিন। এটার একটা দুর্গন্ধ তৈরি হয়। এই যে দুর্গন্ধ, এই দুর্গন্ধ দেখে বোঝা লাগে যে এখানে কার্বিল অ্যামিন তৈরি। মোস্ট ইম্পর্টেন্ট কথা এখানে, কার্বিল অ্যামিন পরীক্ষা আমরা কি করি? কার্বিল অ্যামিন পরীক্ষা আমরা মূলত প্রাইমারি অ্যামিন শনাক্ত করি। সেকেন্ডারি বা টারশিয়ারি অ্যামিন কার্বিল অ্যামিন পরীক্ষায় শনাক্ত করা যাবে না। তবে অ্যামিন ছাড়াও একটা জিনিস এই বিক্রিয়া আমরা শনাক্ত করতে পারি। সেটা কি? এই যে আমরা এখানে ক্লোরোফর্ম ব্যবহার করতেছি ভাইয়া, কার্বিল অ্যামিন পরীক্ষা আমরা অ্যামিনের বাইরে কি করতে পারি? কার্বিল অ্যামিন পরীক্ষা আমরা অ্যামিনের বাইরে ক্লোরোফর্মও কি করতে পারি? শনাক্ত করতে। তো দুইটা জিনিস শনাক্ত করতেছি, প্রাইমারি অ্যামিন এবং হচ্ছে ক্লোরোফর্ম। মনে আছে ভাইয়া আমরা 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহলকে পার্থক্য করতে কি ব্যবহার করছিলাম? 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহলকে পার্থক্য করতে কি ব্যবহার করছিলাম আমরা? আমরা একটা বিকারক ব্যবহার করছিলাম, যেই বিকারকটার নাম কি ছিল? লুকাস বিকারক। ভেরি গুড। তো এই যে লুকাস বিকারক, সেটা আমরা প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি অ্যালকোহল পার্থক্য করতে ব্যবহার করছিলাম। সিমিলার একটা কোশ্চেন আসছে যে তাহলে আমরা প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি অ্যামিনকে পার্থক্য করতে কি ব্যবহার? আমরা জাস্ট হচ্ছে এক্ষেত্রে অ্যাসিডটার নাম মনে রাখবো, খুব বেশি ডিটেলস এখান থেকে লাগবে না। তোমরা অ্যাসিডটার নাম মনে রাখো যে প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি অ্যামিনকে পার্থক্য করতে আমরা সাধারণত কি নাইট্রাস অ্যাসিড ব্যবহার করি। আর স্পেসিফিক ভাবে 1 ডিগ্রি অ্যামিন শনাক্ত করতে আমরা কি ব্যবহার করি? আমরা করি হচ্ছে কার্বিল অ্যামিন করি। তো আমরা একদম অনেক আগে আমরা আয়োডোফর্মের কথা বলতে গিয়ে 3 ধরনের হ্যালোফর্মের কথা বলছিলাম। তোমাদের মনে আছে হয়তোবা যে আমাদের যে কমন যে হ্যালোফর্ম গুলো আছে, তার মধ্যে ক্লোরোফর্ম, ব্রোমোফর্ম এবং হচ্ছে কি আয়োডোফর্ম। এর মধ্যে আমাদের সবচেয়ে বেশি পরিচিত কোনটা? আমরা কেমিস্ট্রি পড়ার থ্রুতে আয়োডোফর্ম জানছি, বাট যখন আমরা কেমিস্ট্রি পড়ি নাই তারও আগে থেকে কিন্তু আমরা এই ক্লোরোফর্মের নাম জানি। আমাদের খুবই পরিচিত। ক্লোরোফর্মের নাম শুনলেই আমাদের চোখে এরকম একটা দৃশ্য ভেসে ওঠে, যে কেউ কি করলো? একটা ক্লোরোফর্মের বোতল নিল, আরেক হাতে রুমাল, রুমালে ক্লোরোফর্ম ঢাললো, ঢেলে কারো নাকের মধ্যে চেপে ধরলো, সে অজ্ঞান হয়ে গেল, তাই না? তো চেতনানাশক হিসেবে ক্লোরোফর্ম ব্যবহার করা হয়, আমরা সবাই জানি। আমরা বিভিন্ন জায়গায় দেখছি ছোটবেলা থেকে, বিভিন্ন মুভিতে হোক, অনেক জায়গায়। তো এই যে ক্লোরোফর্মের এর একটা ব্যবহার চেতনানাশক হিসেবে। এটাকে আমরা বিভিন্ন শিল্পে দ্রাবক হিসেবেও ব্যবহার করে থাকি। বাট যেটা আমাদের পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভাইয়া যে আমাদের কাঁদুনে গ্যাস, এই যে বাংলাদেশে এত আন্দোলন সংগ্রাম হইল, আমরা জানি পুলিশ একটা গ্যাস মারে, কাঁদুনে গ্যাস বা টিয়ার শেল। এই কাঁদুনে গ্যাস তৈরিতে কিন্তু ক্লোরোফর্ম লাগে ভাইয়া। এই যে কাঁদুনে গ্যাস বা এটাকে আমরা নাইট্রোক্লোরোফর্ম বলে থাকি, নাইট্রোক্লোরোফর্ম CCl3NO2 কাঁদুনে গ্যাস তৈরিতে কিন্তু হচ্ছে কি এই আমাদের যে ক্লোরোফর্ম আছে সেটা ব্যবহার করা হয়। এই নাইট্রোক্লোরোফর্ম বা কাঁদুনে গ্যাস এটার কিন্তু আরেকটা নাম আছে ভাই, এটাকে আরেকটা নামে ডাকা হয় ক্লোরোপিক্রিন। ক্লোরোপিক্রিন। তো কাঁদুনে গ্যাস বা নাইট্রোক্লোরোফর্ম বা এটার আরেকটা নাম হচ্ছে ক্লোরোপিক্রিন।
এই ক্লোরোপিক্রিন তৈরিতেও কি করা হয়, ক্লোরোফর্ম ব্যবহার করা হয়। ব্যবহারগুলো আমরা জানবো। এখন ভাইয়া ক্লোরোফর্ম ব্যবহারের একটা সমস্যা আছে। সমস্যাটা কি? আমরা যেরকম বলছিলাম ইথার পড়তে গিয়ে যে ইথার সূর্যের আলো এবং অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, সিমিলার কাহিনী এখানে ঘটে ভাইয়া। ইথারের মতো করে ক্লোরোফর্মও কি করে, সূর্যের আলো এবং অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। ইথার সূর্যের আলো অক্সিজেনের উপস্থিতিতে কি ইথারটা পার অক্সাইডে পরিণত হইতো, বাট ক্লোরোফর্ম পার অক্সাইডে পরিণত হয় না। ক্লোরোফর্ম তৈরি করে একটা বিষাক্ত গ্যাস। ক্লোরোফর্মকে যদি তুমি সূর্যের আলো আর অক্সিজেনের উপস্থিতিতে রাখো ভাইয়া, তখন এখানে একটা বিষাক্ত গ্যাস তৈরি হয়, যেই গ্যাসটার নাম খুবই খুবই গুরুত্বপূর্ণ। সেই গ্যাসটার নাম হচ্ছে ফসফিন গ্যাস বা কার্বনিল ক্লোরাইড। তো ক্লোরোফর্ম যদি মুক্ত অবস্থায় রেখে দাও, সেখানে কি পাওয়া যাবে, ফসফিন গ্যাস। আর ইথারে তৈরি হয়েছিল পার অক্সাইড। তো আমরা তাহলে কিভাবে বুঝবো যে ক্লোরোফর্মটা আদৌ বিশুদ্ধ নাকি এখানে ফসফিন গ্যাস আছে? আমরা ক্লোরোফর্মের নমুনায় ভাইয়া আমরা কি করি, আমরা এটা টেস্ট করার জন্য কি করি, ধরো এরকম একটা বোতল আছে বা একটা ক্লোরোফর্মের নমুনা আছে। এটার মধ্যে আমরা বাইরে থেকে যোগ করি সিলভার নাইট্রেট। আমরা ক্লোরোফর্মের নমুনায় বাইরে থেকে যোগ করি হচ্ছে সিলভার নাইট্রেট। এই সিলভার নাইট্রেট যোগ করার পরে আমরা দেখি এখানে কোনো অধক্ষেপ পড়ে কিনা। যদি দেখি ভাইয়া, যদি এখানে আমরা দেখি যে এখানে যদি দেখি সিলভার ক্লোরাইডের অধক্ষেপ পড়ছে, যদি দেখি সিলভার ক্লোরাইডটা অধক্ষিপ্ত হয়েছে, তার মানে বুঝতে হবে যে এখানে ক্লোরোফর্মটা আর বিশুদ্ধ নাই, এখানে ফসফিন গ্যাস তৈরি হয়ে গেছে। কারণ বিশুদ্ধ ক্লোরোফর্ম সিলভার নাইট্রেটের সাথে বিক্রিয়ায় কোনো ধরনের অধক্ষেপ দেয় না। তার মানে এখান থেকে দুইটা জিনিস আসতে পারে। ক্লোরোফর্ম বিশুদ্ধতা বা ক্লোরোফর্মের বিশুদ্ধতা যাচাই আমরা কি যোগ করি, আমরা সিলভার নাইট্রেট ব্যবহার করি। কিভাবে বুঝবো বিশুদ্ধ? যদি অধক্ষেপ না পড়ে তাহলে বিশুদ্ধ, আর যদি সিলভার ক্লোরাইডের অধক্ষেপ পড়ে তাহলে বুঝতে হবে এখানে কি আছে, ফসফিন গ্যাস আছে। সো এটা দেখো আমাদের বইয়ের মধ্যে এখানে আছে যে বিশুদ্ধতার পরীক্ষার মধ্যে আমরা কি করব, আমরা সিলভার নাইট্রেট যোগ করব। যদি বিশুদ্ধ হয় তাহলে বিশুদ্ধ ক্লোরোফর্ম সিলভার নাইট্রেটের সাথে কোনো ধরনের অধক্ষেপ দিবে না। তাহলে এটাকে ভালো রাখার জন্য আমরা কি করব, আমরা একটা বাদামি কালার বোতলে রাখবো ইথারকে যেরকম রাখছিলাম। এবং সেকেন্ড অফ অল আমরা ক্লোরোফর্মের মধ্যে কি করে থাকি, আমরা ক্লোরোফর্মের মধ্যে কি করে থাকি 1% ইথানল যোগ করে রাখতে পারি, যেন সেখানে কি না হয়, ফসফিন গ্যাসটা তৈরি না হয়। আমাদের ইথার অ্যামিন মোটামুটি শেষ। লাস্ট যেটা ভাইয়া, লাস্টে একদম 4-5টা কথা আছে যেই জিনিসগুলো একটু জানতে হবে, ইম্পর্টেন্ট জায়গা। যে জৈব রসায়ন টপিক্সটা পচা, এখানে কন্টেন্টও পচা পচা ভাইয়া। যেমন এখানে বলা হচ্ছে যে পচা মাছে যে একটা দুর্গন্ধ হয়, সেই দুর্গন্ধ সৃষ্টি হয় মূলত মিথাইল অ্যামিনের জন্য। কেউ কি বলতে পারবো ভাইয়া পচা ডিমে দুর্গন্ধ সৃষ্টি করে কোনটা? পচা ডিমে দুর্গন্ধের জন্য দায়ী যৌগ কোনটা? ওকে, পচা ডিমে মনে রাখবা, পচা ডিমে দুর্গন্ধ সৃষ্টি করে হচ্ছে হাইড্রোজেন সালফাইড। ঠিক আছে, পচা ডিমে দুর্গন্ধ সৃষ্টি করে হাইড্রোজেন সালফাইড। আর পচা মাছে মিথাইলামিন। এর বাইরে তোমরা একটু এই জায়গাটা একটু মনে রাখবো ভাইয়া, যে এখানে আমাদের মিথাইলামিন ডাইমিথাইলামিন, এই যে মিথাইলামিন ডাইমিথাইলামিন এগুলা কি করা হয়, চামড়া শিল্পে চামড়া থেকে লোম দূর করতে ব্যবহার করা হয়। আর ইথাইলামিন নামক যে যৌগটা আছে, এটা মরিচা রোধী রাসায়নিক পদার্থ, মানে মরিচা যাতে না ধরে সেই ধরনের রাসায়নিক পদার্থ তৈরিতে ব্যবহার করা হয়। এবং ফিনাইলামিন এইটা সালফার ড্রাগ তৈরিতে ব্যবহার করে। এটা নেশা জাতীয় কিছু না, এটা একটা ঔষধ। ঠিক আছে, ফিনাইলামিন সালফার ড্রাগ তৈরিতে ব্যবহার করা হয়। সো এইটুকুই হচ্ছে আমাদের হচ্ছে ভাইয়া মোটামুটি অ্যামিন থেকে কারো কোনো কোশ্চেন থাকলে চ্যাট বক্সে জানাইতে পারো ভাইয়া। আমরা এইটার পরে চলে আসবে আমাদের আজকে লাস্ট টপিক। বুঝতে পারছি ভাইয়া অ্যামিন? তাহলে আমরা আজকের শেষ টপিকস চলে আসবে ইনশাল্লাহ। বলতো ভাইয়া আমরা এখানে একটা মূলকের নাম লিখতেছি, এই মূলকটার নাম কি একটু বলো। যে এই মূলকটার নাম কি অ্যাকচুয়ালি? না, কিটোন, বিভিন্ন ধরনের কিটোন বলতেছে, কেউ কেউ কার্বনিল বলতেছে। এই মূলকটার অ্যাকচুয়ালি আমরা যদি সত্যিকার অর্থে নাম বলতে চাই, এটাকে আমরা বলবো কার্বনিল মূলক। কি মূলক? কার্বনিল মূলক। এই কার্বনিল মূলকের এক হাতে যদি তুমি একটা হাইড্রোজেন দাও ভাইয়া, তখন দেখো এটা কিন্তু আর কিটোন থাকে না, সিএইচও। এটা কি হয়ে যায়?
অ্যালডিহাইড হয়ে যায়। তো এটার নাম কার্বনিল। কার্বনিলের এক হাতে যদি তুমি হাইড্রোজেন দিয়ে দাও, যৌগটা হয়ে যায় অ্যালডিহাইড। কখন কিটোন হবে ভাইয়া? কিটোন হবে যদি হচ্ছে আমার এই কার্বনিল মূলক যেটা আছে, এই কার্বনিল মূলকের দুই পাশে যদি তুমি দুইটা অ্যালকাইল মূলক দাও, কার্বনিল মূলকের দুই সাইডে যদি দুইটা অ্যালকাইল মূলক থাকে, তখন সেটাকে আমরা বলি হচ্ছে কিটোন। তো এটাকে আমরা বলতেছি অ্যালডিহাইড এবং এইটা হচ্ছে আমাদের কিটোন। সো আমরা জানি ভাইয়া যে জৈব যৌগে একক বন্ধন থাকলে আমাদের sp3, দ্বিবন্ধন থাকলে sp2, ত্রিবন্ধন থাকলে sp সংকরণ ঘটে। তাহলে আমরা যদি বলি এই যে কার্বনিল মূলক আছে ভাইয়া, এই কার্বনিল মূলকের কার্বনে কোন সংকরায়ন ঘটে, তাহলে অ্যান্সার কি হবে ভাইয়া? কার্বনিল মূলকের কার্বনে কোন সংকরায়ন ঘটে, অ্যান্সার কি হবে? তো আমরা এমনি জানি যেহেতু এখানে দ্বিবন্ধন আছে, তো এখানে সংকরায়ন ঘটে হচ্ছে sp2। আবার আমরা জানি ভাইয়া যে আমাদের যে একক বন্ধন যে সকল যৌগ থাকে, সেই যৌগগুলোতে সাধারণত প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে এবং অপসারণ বিক্রিয়া ঘটে। আর দ্বিবন্ধন থাকলে এবং ত্রিবন্ধন থাকলে সেই যৌগগুলোতে ঘটে সংযোজন বিক্রিয়া। তাহলে আমরা এটাও বলতে পারি যেহেতু এখানে দ্বিবন্ধন আছে, তার মানে এই কার্বনিল যৌগগুলা কি করবে? সংযোজন বিক্রিয়া দিবে। এখন সংযোজন বিক্রিয়া আছে দুই ধরনের ভাইয়া, একটা ইলেকট্রোফিলিক আর একটা হচ্ছে নিউক্লিওফিলিক। আমরা এখানে মাথায় রাখবো কার্বনিল যৌগে সাধারণত কোন সংযোজন ঘটে ভাইয়া? কার্বনিল যৌগে যে সংযোজনটা ঘটে তার নাম হচ্ছে নিউক্লিওফিলিক সংযোজন। আর ইলেকট্রোফিলিক সংযোজন কার ঘটে ভাইয়া? ইলেকট্রোফিলিক সংযোজন মূলত ঘটে হচ্ছে আমাদের অ্যালকিন, অ্যালকাইন, বেনজিন, এগুলোতে ইলেকট্রোফিলিক সংযোজন ঘটে। আর নিউক্লিওফিলিক সংযোজনটা কার ঘটে? আমাদের কার্বনিল যৌগ অ্যালডিহাইড কিটোনের মধ্যে ঘটে। তো আমরা যদি একটু বইয়ের মধ্যে দেখি ভাইয়া, যে আমাদের অ্যালডিহাইড কিটোন যেখানে শুরু হয়েছে, দেখো যে এখানে আমরা জানি যে এখানে কার্বনিল মূলকে sp2 সংকরণ ঘটে, তোমরা বলছো। এরপরে কার্বনিল যৌগ যে টপিকসটা আছে, দেখো কার্বনিল যৌগ বলতে আমরা মূলত দুইটা যৌগকে বুঝি, একটা হচ্ছে আমাদের অ্যালডিহাইড, আরেকটা হচ্ছে আমাদের কিটোন। অ্যালডিহাইড এবং কিটোন এই দুইটা জিনিসকে আমরা কার্বনিল যৌগ বলি এবং খুব ভালো করে এই কথাটুকু একটু মনে রাখবা। এটার মেকানিজম নিয়ে আমাদের জৈব রসায়নে আলাদা করে আলোচনা আছে। কার্বনিল যৌগে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া ঘটে। অ্যালডিহাইড কিটোনের ব্যবহারটা একটু তোমরা পড়বা, ব্যবহার থেকে প্রশ্ন আসতে পারে। এর মধ্যে দুইটা লাইন খুবই ইম্পর্টেন্ট। একটা আমরা ছোটবেলা থেকে জানি যে ফরমালিন জিনিসটা কি। ফরমালিন কি জিনিস ভাইয়া? ফরমালিন হচ্ছে আমাদের যে ফর্মালডিহাইড বা মিথানল, এই ফর্মালডিহাইড বা মিথানল, এই যে ফর্মালডিহাইড আছে, এই ফর্মালডিহাইডের 40% জলীয় দ্রবণকে আমরা বলি হচ্ছে ফরমালিন, যেটা পচন রোধক হিসেবে ব্যবহার করা হয়। আরো কিছু ব্যবহার আছে যে আমরা বিভিন্ন ধরনের প্লাস্টিক, ব্যাকেলাইট, মেলামাইন তৈরিতে ব্যবহার করতে পারি। বাট লাস্ট লাইনটা খুবই ইম্পর্টেন্ট, যে আমরা যত ধরনের জৈব দ্রাবক ব্যবহার করি তার মধ্যে সবচাইতে বেশি যে দ্রাবকটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে অ্যাসিটন। যে অ্যাসিটন হচ্ছে সবচাইতে বেশি ব্যবহৃত জৈব দ্রাবক। ব্যবহারগুলো একটু পড়তে হবে আলাদা করে। এখন অ্যালডিহাইড কিটোনের প্রস্তুতি দেখো, এই প্রস্তুতি কিন্তু আমরা পড়ে আসছি ভাইয়া। যখন আমরা অ্যালকোহল পড়তেছিলাম, আমরা বলছিলাম যে 1 ডিগ্রি অ্যালকোহলকে যদি জারিত করা হয় তাহলে পাওয়া যাবে অ্যালডিহাইড, 2 ডিগ্রি অ্যালকোহলকে যদি জারিত করা হয় তাহলে কি পাওয়া যাবে? কিটোন। মনে আছে ভাইয়া? একদম শুরুতে আমরা পড়ছিলাম এই কথা, কিন্তু এখানে বলা আছে দেখো যে আমাদের এই যে 1 ডিগ্রি অ্যালকোহল বা প্রাইমারি অ্যালকোহল, এটাকে জারিত করলে আমরা পাবো হচ্ছে অ্যালডিহাইড। যদি আমরা 2 ডিগ্রি বা সেকেন্ডারি অ্যালকোহলকে জারিত করি তাহলে যে যৌগটা পাওয়া যাবে সেটা হচ্ছে কিটোন। তো এটা আমরা সবাই জানি। আমরা এখান থেকে আলাদা করে একটু দেখবো ভাইয়া 3 নম্বর প্রস্তুতি। 3 নম্বর প্রস্তুতি দেখো, 3 নম্বর প্রস্তুতিতে বলা হচ্ছে অ্যালকাইনের পানি যোজন। মানে কি, সোজা কথায় বলতে গেলে অ্যালকাইনের মধ্যে যদি তুমি পানি যোগ করে দাও তাহলে সেখান থেকে আমরা অ্যালডিহাইড কিটোন পেতে পারি। তবে এক্ষেত্রে একটা প্রভাবক ব্যবহার করা হয়। খুব ভালো করে এটা মনে রাখো ভাইয়া, এই বিক্রিয়াটা ঘটাইতে হবে 2% মার্কিউরিক সালফেট এবং 20% সালফিউরিক অ্যাসিডের উপস্থিতি। কোনটা 2% কোনটা 20% একটু ভালো করে দেখো। এই 2% মার্কিউরিক সালফেট এবং 20% সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে তুমি যদি অ্যালকাইনের মধ্যে পানি যোগ করো তাহলে অ্যালডিহাইড অথবা কিটোন পাওয়া যাবে। এক্ষেত্রে ভাইয়া সাধারণত অ্যাসিটিলিন বা ইথাইন নামক যে যৌগটা আছে, তুমি যদি এই অ্যাসিটিলিনের মধ্যে পানি যোগ করো, ইউজুয়ালি সেখান থেকে আমরা সাধারণত অ্যালডিহাইড পাই। এখানে অ্যাসিটিলিনকে আমরা হাইড্রেশন করলে সাধারণত কি পাই? অ্যালডিহাইড পাই। অ্যাসিটিলিন থেকে সাধারণত আমরা কিটোন পাই না। অ্যাসিটিলিন থেকে ইউজুয়ালি পানি যোগ করলে কিটোন পাওয়া যাবে না। বাট অন্যান্য যত অ্যালগাইন আছে, অন্য সব অ্যালগাইন থেকে কি পাওয়া যাবে? কিটোন পাওয়া যাবে। সাধারণত অ্যাসিটিলিন থেকে পাওয়া যায় না। অ্যাসিটিলিনে পানি যোগ করলে শুধুমাত্র আমরা অ্যালডিহাইডই পাই। বাট কিটোন কি কখনোই পাবো না? পাবো। যদি আমরা এখানে প্রভাবকটা চেঞ্জ করি,
আমরা এক্সট্রা টেম্পারেচার দেই, এক্সট্রা প্রেশার দেই, তখন অ্যাসিটিলিন থেকেও কিটোন পাওয়া পসিবল। এইটা একটু মনে রাখবা যে কখন আমরা অ্যাসিটিলিন থেকে কিটোন পাবো, যদি আমরা বাইরে থেকে আলাদা করে একটা প্রভাবক দিই। কোন প্রভাবক? আমরা যদি ফেরিক অক্সাইড, জিঙ্ক অক্সাইড, দেখো আগে প্রভাবকটা ছিল 2% মার্কিউরিক সালফেট, 20% সালফিউরিক। এই প্রভাবকের উপস্থিতিতে অ্যাসিটিলিনে পানি যোগ করলে শুধুমাত্র অ্যালডিহাইড পাওয়া যায়। যদি আমরা এখানে ফেরিক অক্সাইড, জিঙ্ক অক্সাইড প্রভাবকটা চেঞ্জ করে দেই এবং এখানে যদি বেশি তাপমাত্রা দিই, 350 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যদি আমরা উত্তপ্ত করি, সেক্ষেত্রে অ্যাসিটিলিন থেকে অ্যালডিহাইড মানে ইথানল তৈরি না হয়ে এক্ষেত্রে কিটোন তৈরি হয়, অ্যাসিটোন তৈরি হয়। তো অ্যাসিটিলিন থেকে কিটোন তৈরির জন্য আমরা প্রভাবক হিসেবে কোনটা ব্যবহার করব? প্রভাবক হিসেবে ব্যবহার করব ফেরিক অক্সাইড, জিঙ্ক অক্সাইড প্রভাবক। এটার পরে আমরা আসবো ভাইয়া একটু আমাদের বইয়ের যে 6 নম্বর পয়েন্টটা আছে, যে আমাদের বলা হচ্ছে অ্যাসিড ক্লোরাইড থেকে অ্যালডিহাইড। তো এই বিক্রিয়াটার সুন্দর একটা নাম আছে, দেখো, রোজেনমুন্ড বিজারণ। এই যে রোজেনমুন্ড বিজারণ প্রক্রিয়া আছে, এই রোজেনমুন্ড বিজারণে দেখো আমরা একটা প্রভাবক ব্যবহার করছি। কি প্রভাবক ভাইয়া? প্রভাবকটা হচ্ছে প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেট। মূলত এখানে যে প্যালাডিয়ামটা আছে ভাইয়া, এই প্যালাডিয়ামটাই আমার প্রভাবক। আর যে বেরিয়াম সালফেটটা আমরা সাথে ব্যবহার করতেছি, এই যে বেরিয়াম সালফেট, এই বেরিয়াম সালফেটটা আমার এখানে প্রভাবক বিষ হিসেবে কাজ, মানে সে প্রভাবকের কাজ করার ক্ষমতাটাকে একটু কমায় দেয়, ঠিক আছে? তো আমরা তাহলে রোজেনমুন্ড বিজারণে প্রভাবক প্যালাডিয়াম এবং এখানে প্রভাবক বিষ হিসেবে ব্যবহার করা হয় হচ্ছে বেরিয়াম সালফেট। এবং এখানে যদি তুমি হেডিংটা দেখো ভাইয়া, এখানে দেখো বলা হচ্ছে যে অ্যাসিড ক্লোরাইড থেকে অ্যালডিহাইড। তার মানে আমাকে যদি প্রশ্ন করে যে রোজেনমুন্ড বিজারণে কি তৈরি করা হয়, অ্যান্সার হচ্ছে অ্যালডিহাইড। কিটোন তৈরি করা যাবে না। তবে সব অ্যালডিহাইড তৈরি করা গেলেও একটা অ্যালডিহাইড আবার তৈরি করা যায় না। এটা কোনটা? সেটা হচ্ছে আমাদের অ্যালডিহাইডের প্রথম সদস্য, ফর্মালডিহাইড। এই কথাটা একটু মনে রাখা লাগবে যে রোজেনমুন্ড বিজারণে সব অ্যালডিহাইড তৈরি করতে পারি এক্সেপ্ট ফর্মালডিহাইড। শুধুমাত্র ফর্মালডিহাইড তৈরি করা যাবে না। আর কিটোন তো তৈরি করা যায় না, আমরা আগেই বলছি। এটা একটু খেয়াল রাখবো ভাইয়া। দেখো এখানে একটা কথা বলা আছে, এই কথাটা খুবই ইম্পর্টেন্ট, যে রোজেনমুন্ড বিজারণ পদ্ধতিতে আমরা কি করতে পারি না? ফর্মালডিহাইড এবং কিটোন তৈরি করতে পারি না। এইটা বাদে আমরা হচ্ছে যে কোনো অ্যালডিহাইড তৈরি করতে পারবো। এবার চলে আসি আমরা আমাদের অ্যালডিহাইড কিটোনের শেষ টপিকে বলা যায়, সেটা হচ্ছে ভাইয়া আমাদের অ্যালডিহাইড কিটোনের শনাক্তকারী বিক্রিয়া। এটা আমরা জাস্ট বইয়ে দেখার আগে জাস্ট ইন শর্ট যদি একটা জিনিস মাথায় রাখি, যে আমরা অ্যালডিহাইড কিটোন কিভাবে শনাক্ত করব ভাইয়া। প্রথম কথা, অ্যালডিহাইড না কিটোন সেই চিন্তা বাদ, আমাদের আগে চিন্তা করতে হবে এখানে আমরা বললাম অ্যালডিহাইড কিটোন দুইটাই কার্বনিল যৌগ। তো আমাদের ফার্স্ট কনসার্ন হচ্ছে এখানে কার্বনিল মূলক আছে কিনা সেটা টেস্ট করতে হবে। তো আমরা প্রথম কি আইডেন্টিফাই করব? প্রথম আইডেন্টিফাই করব যে আমাদের এখানে এই যৌগটার মধ্যে কার্বনিল মূলক আছে। তো কার্বনিল মূলক আছে কিনা সেটা আমরা কিভাবে আইডেন্টিফাই করব? আমাদের বিক্রিয়া খুব একটা ইম্পর্টেন্ট না, আমরা পরীক্ষাটার নাম মনে রাখবো ভালো করে। পরীক্ষাটার নাম হচ্ছে, আমরা একটা পরীক্ষা করি 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন, বা সংক্ষেপে আমরা বলি 2,4 ডিএনপি। এই 2,4 ডিএনপি বা 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন যোগ করার পরে যদি আমরা দেখি যে এখানে হলুদ কমলা কালারের কোনো অধক্ষেপ পড়ছে, যদি আমরা 2,4 ডিএনপি যোগ করার পরে যদি আমরা দেখি যে এই যৌগের মধ্যে কি ঘটছে, হলুদ কমলা কালারের কোনো অধক্ষেপ পড়ছে, তাহলে বুঝতে হবে যে এখানে কি আছে। যদি হলুদ কমলা কালার অধক্ষেপ পড়ে তাহলে বুঝতে হবে এখানে কার্বনিল মূলক আছে। তো কার্বনিল মূলক আছে কিনা জানার জন্য আমরা যে পরীক্ষা করি তার নাম 2,4 ডিএনপি টেস্ট। কিভাবে বুঝবো কার্বনিল মূলক আছে? এখানে যদি হলুদ কমলা কালারের অধক্ষেপ পড়ে। তাহলে ভাইয়া কার্বনিল যৌগ আছে মানে আমি শিওর দুইটা যৌগের একটা আছে। কার্বনিল যৌগ আছে মানে হয় যৌগটা অ্যালডিহাইড নয়তো হচ্ছে কিটোন। এখন অ্যালডিহাইড নাকি কিটোন সেটা নিশ্চিত করার জন্য আরো দুইটা পরীক্ষা আছে ভাইয়া। অ্যালডিহাইড নাকি কিটোন সেটা নিশ্চিত করার পরীক্ষা আছে দুইটা। একটা হচ্ছে ভাইয়া টলেন বিকারক পরীক্ষা, একটা হচ্ছে টলেন বিকারক পরীক্ষা। আরেকটা যে পরীক্ষা আছে সেই পরীক্ষার নাম হচ্ছে ফেলিং দ্রবণ। সো অ্যালডিহাইড কিটোন নিশ্চিতকরণের পরীক্ষা হচ্ছে, বা আমরা আলাদা করে বলতে পারি অ্যালডিহাইডের নিশ্চিতকরণ পরীক্ষা হচ্ছে এই দুইটা। একটা হচ্ছে টলেন বিকারক এবং ফেলিং দ্রবণ। ভালো করে মনে রাখতে হবে ভাইয়া, এই টলেন বিকারক কিংবা ফেলিং দ্রবণ এদের মধ্যে কেউই কিন্তু কি করে না, কিটোনের সাথে বিক্রিয়া করে না। এদের দুইজনই কার সাথে বিক্রিয়া করে ভাইয়া? এদের দুইজনই বিক্রিয়া করে শুধুমাত্র অ্যালডিহাইডের সাথে। এদের কেউই কিন্তু কিটোনের সাথে বিক্রিয়া করে না। তো বিক্রিয়া করে কি কি তৈরি করে এটা খুবই ইম্পর্টেন্ট। টলেন বিকারকের সাথে অ্যালডিহাইড বিক্রিয়া করে এখানে ভাইয়া
একটা চকচকে সিলভারের দর্পণ তৈরি হয়। এখানে কি তৈরি হয়? এখানে চকচকে সিলভার দর্পণ তৈরি হয়। আর টেইলিং দ্রবণের সাথে যখন অ্যালডিহাইড বিক্রিয়া করে তখন কি তৈরি হয় ভাইয়া? তখন তৈরি হয় কিউপ্রাস অক্সাইড। এই কিউপ্রাস অক্সাইডের একটা লাল কালারের অধক্ষেপ। কিউপ্রাস অক্সাইডের লাল অধক্ষেপ। এই লাল অধক্ষেপ দেখে আমরা বুঝতে পারবো এখানে কি আছে? অ্যালডিহাইড আছে। তাহলে লং স্টোরি শর্ট আমরা যদি আবার বলি যে আমরা অ্যালডিহাইড কিটোন নিশ্চিতকরণে প্রথমে দেখবো এখানে কার্বনিল মূলক আছে কিনা। কার্বনিল মূলক আছে কিনা সেটা জানার জন্য আমরা যে পরীক্ষাটা করি তার নাম 2,4-ডাইনাইট্রোফিনাল হাইড্রোজেন টেস্ট, সংক্ষেপে আমরা 2,4-DNP বলি। এই 2,4-DNP যোগ করার পরে যদি আমরা দেখি এখানে হলুদ কমলা কালারের অধক্ষেপ পড়ছে, আমি শিওর এখানে কার্বনিল মূলক আছে। তো আমি এতটুকু শিওর এখানে হয় অ্যালডিহাইড আছে নয়তো কিটোন আছে। অ্যালডিহাইড নাকি কিটোন আছে সেটা নিশ্চিত করার জন্য আমরা আরো দুইটা পরীক্ষা করতে পারি, টলেন বিকারক আর হচ্ছে ফেলিং দ্রবণ পরীক্ষা। এই দুইটা পরীক্ষায় কে দিবে? অ্যালডিহাইড দিবে। অ্যালডিহাইডই শুধুমাত্র টলেন বিকারক ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া করে, কিটোন এদের সাথে বিক্রিয়া করে না। যখন অ্যালডিহাইড টলেন বিকারকের সাথে বিক্রিয়া করে কিভাবে বুঝবো অ্যালডিহাইড আছে? এখানে যদি আমরা দেখি সিলভারের একটা দর্পণ তৈরি হচ্ছে, তার মানে বুঝতে হবে এখানে কি আছে? অ্যালডিহাইড আছে। কিটোনের সাথে কোনো ধরনের রিঅ্যাকশন হবে না। ফেলিং দ্রবণও কি করে? ফেলিং দ্রবণ অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া করে এবং এক্ষেত্রে কিউপ্রাস অক্সাইডের একটা লালচে বর্ণের অধক্ষেপ তৈরি করে ভাইয়া। তো এই জায়গাটা জাস্ট আমরা একটু বইয়ের মধ্যে একটু দেখি যে আমাদের কার্বনিল মূলক শনাক্ত করতে আমরা কি করি। কার্বনিল মূলক শনাক্ত করতে আমরা যে পরীক্ষা করি তার নাম হচ্ছে 2,4-DNP পরীক্ষা। এবং এটা কিভাবে বুঝবা? এই যে হলুদ কমলা কালারের একটা অধক্ষেপ তৈরি হবে। এখন অ্যালডিহাইড না কিটোন সেটা নিশ্চিত করব কিভাবে? প্রথমে আছে টলেন বিকারক পরীক্ষা। টলেন বিকারক কি এটা একটু জেনে রাখতে পারো। এটা হচ্ছে অ্যামোনিয়া মিশ্রিত 10% সিলভার নাইট্রেটের দ্রবণকে আমরা বলি টলেন বিকারক। এটা মনে রাখো আর না রাখো এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে টলেন বিকারক বিক্রিয়া করে অ্যালডিহাইডের সাথে এবং এক্ষেত্রে চকচকে সিলভারের একটা দর্পণ তৈরি। সিমিলারলি ভাইয়া দেখো কিটোন এটার সাথে বিক্রিয়া করবে না। এটার মতো আরেকটা পরীক্ষা আছে আমরা যেটা বললাম সেটা হচ্ছে ফেলিং দ্রবণ পরীক্ষা। ফেলিং দ্রবণ কার সাথে বিক্রিয়া করবে ভাইয়া? ফেলিং দ্রবণ অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া করে এবং বিক্রিয়া করে কিউপ্রাস অক্সাইডের একটা লালচে বর্ণের পদক্ষেপ দিবে। এভাবে আমরা কি করতে পারি? আমরা অ্যালডিহাইড এবং কিটোনকে শনাক্ত করতে পারি। তো আমাদের অ্যালডিহাইড কিটোন মোটামুটি এতটুকুই। এদের পরিচয় খুব একটা আসে না, চাইলে দেখে রাখতে পারো যে কি কি দিয়ে আমরা এই ফেলিং দ্রবণ তৈরি করি। 5% কপার সালফেট এবং 5% সোডিয়াম হাইড্রোক্সাইডকে মিক্স করে তৈরি করি। সো কারো কোনো প্রশ্ন আছে কিনা ভাই অ্যালডিহাইড কিটোন থেকে? থাকলে বলতে পারো। ওকে, সো আমাদের আজকে যে ৩-৪টা টপিক নিয়ে আমরা কথা বললাম, অ্যালকোহল, ইথার, অ্যামিন, অ্যালডিহাইড কিটোন। এর মধ্যে অ্যালকোহল থেকে তোমরা দেখবে পরীক্ষায় অনেক প্রশ্ন আসছে। তারপরে অ্যামিন থেকে প্রশ্ন আসে অনেক বেশি। অ্যালডিহাইড কিটোন এই টপিকগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ টপিক। তোমরা যদি মেডিকেলের কোশ্চেন ব্যাংকটা খুলো দেখবে এখান থেকে অনেক প্রশ্ন আসে। ওভারঅল জৈব রসায়ন থেকেই কিন্তু ভাইয়া অনেক প্রশ্ন আসতে পারে। এমনও বছর আছে ৭টা-৮টা প্রশ্ন চলে আসে হরহামেশা। খুব অবাক হওয়ার মতো কিছু না। সো এই চ্যাপ্টারটা ভালো করে পড়তে হবে। তো এতক্ষণ কষ্ট করে আমাদের সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই আশা করি আমরা বুঝতে পারছি। বাসায় একটু দেখলে আরেকটু ক্লিয়ার হবে আশা করি। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কয়েকদিন পর ঈদ। সবার জন্য অগ্রিম ঈদ মোবারক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।